যখন তুই আমাকে কারো কাছে পরিচয় করিয়ে দিতে যাবি তখন আমি আমার পরিচয় দিয়ে দেব। তারপরে তুমি আমাকে তুমি করে বলবে না? আমার কথা শুনে নুসরাত আমার কলার ধরে বলল। জি না, আমার পিচ্ছি বর। নুসরাতের কথায় আমি কিছু বলতে যাব তখনই আমি থমকে দাঁড়ালাম। ঠিক তখনই আমি থমকে দাঁড়ালাম আর পাশে তাকালাম। নুসরাত আমাকে দাঁড়ানো দেখে আর চোখ মুখ গরম দেখে নুসরাত পাশে তাকালো। দেখলো 3টে ছেলে বাইকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি তামাশা করছে। নিজাত চল এখান থেকে, এরা বাজে ছেলে। আমি নুসরাতের কোনো কথা শুনছি না, আমি শুধু রাগের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছি। এইদিকে ছেলেগুলোর মাঝে একটা ছেলে বলে উঠল। ওই ওইভাবে তাকিয়ে আছিস কেন? আমাদের কি দিয়ে দিবি নাকি হুম? ছেলেটার কথা শুনে আমি রেগে হাতটা মুষ্টি বন্ধ করে ফেললাম। একটু আগে আমার বুকে কি যেন কথা বলা হচ্ছে। আমার এমন রাগের দৃষ্টিতে কথা বলাতে নুসরাত আর ও হাতটা টেনে ধরে আর বলতে লাগে। চল নিজাত, এদের সাথে ঝামেলায় জড়ানো ভালো হবে না। কিন্তু নুসরাত আমাকে একটুকু সরাতে পারলো না। ঠিক তখনই আর একটা ছেলে বলে উঠল। বললো কেন রে? আমি বলছি কি করবি, আর আবারও বললো এমন সুন্দর চোখ, কে জানে মারলা কত। ছেলেটা আর কিছু বলতে পারলো না, তার আগে আমি গিয়ে তার নাক বরাবর একটা দিলাম ঘুষি। তারপর তার চোখে একটা আঙুল ঢুকিয়ে দিলাম। শালা তোর এত বড় সাহস আমার সামনে আমার কলিজারকে বাজে কথা বলিস, আজকে তোর আমি চোখ তুলে ফেলবো। এইদিকে ছেলেগুলোর বন্ধুকে মারছি দেখে দুটো ছেলে আমাকে এসে ধরলো আর ছেলেটা চোখ ধরে মাটিতে বসে পড়লো আর ছটফট করতে লাগলো। ওই কুত্তা, তোরা আমাকে ধরার সাহস পেলি কোথা থেকে? আর একটা ছেলে বলে উঠলো। তোর এত বড় সাহস আমাদের বন্ধুকে মারিস? এটা বলে ছেলেগুলো একসাথে আমাকে মারতে আসলো। এদিকে নুসরাত এসব দেখে ভয়ে কান্না করে দিল। এদিকে আমার মাথা পুরো গরম, তাই 3টাকে মারতে লাগলাম। মারতে মারতে এক পর্যায়ে মাটিতে শুয়ে দিলাম। আমি নিজের মুখ মুছে পড়লাম। শালা টিচ করবি ভালো কথা, কিন্তু ভুল জায়গায় ভুল মানুষের সাথে টিচ করতে আসলি কেন? নেক্সট টাইম যদি এসব করতে দেখি তাহলে তোদের খবর আছে। তখন একটা ছেলে বলে উঠল। তুই আমাদের চিনস না আমরা কারা, তোকে আমরা পরে দেখে নিব। তোর কোন বাপ আছে নিয়ে আয়। এটা বলে ছেলেটাকে আবারও মারতে যাব, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল। এই ছেলে থাম। আমি লোকটার কথা শুনে ছেলেটাকে মারা বন্ধ করে পিছনে তাকলাম। দেখলাম কয়েকজন পুলিশ অফিসার। তখন আমি দেখতে পেলাম পুলিশগুলো আমাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে নুসরাত আমার কাছে এসে জড়িয়ে ধরে বলল। তোমার কিছু হয়নি তো? এই আমি প্রথমবার নুসরাতের মুখে তুমি বলে বেশ শুনলাম, বেশ খুশি হলাম। না, কিছু হয়নি। এটা বলে নুসরাতকে ছাড়তে দেখে পুলিশগুলো আমাদের কাছে চলে এসেছে। তখনই পিছন থেকে সেই ছেলেগুলোর মাঝে একটা ছেলে বলে উঠল। ভাইয়া দেখো না, এই শালাটা আমাদের মেরে কি অবস্থা করছে। ছেলেগুলোর মাঝ থেকে একটা ছেলের মুখে ভাইয়ের কথা শুনে আমি পুলিশগুলোর দিকে তাকিয়ে দেখি আমাদের থানার ওসি বেলাল। আর সাথে সাথে ওসি আমার কাছে এসে আমার কলার ধরে পড়ল। ওই তোর সাহস কি করে হয় আমার ভাই রাসেলকে মারার? আপনার ভাই দোষ করছে তাই মারছি। তখন রাসেল মানে পুলিশটার ভাই বলল। না ভাইয়া, আমরা কিছু করিনি, আমরা ছেলেটাকে দেখিনি। এই আমরা ছেলেটাকে দেখি এই মেয়েটার সাথে খারাপ কিছু করতে চাইছে, আর আমরা কিছু বলাতে ছেলে আমাদের গায়ে পড়ে আমাদের মারতে আসছে। ছেলেটার কথা শুনে আমি পুলিশের হাত থেকে আমাকে ছাড়িয়ে ছেলেটার গালে আবার একটা দিলাম থাপ্পড়। এতে ওসি রেগে আবার আমার জামার কলার ধরে পড়ল। ওই তুই আমার সামনে আমার ভাইকে মারিস, তোর সাহস কম না? তোকে তো আজ দেখবো মজা, হাবিলদার। একে গাড়িতে তোল। আমার দোষ কি একটু জানতে পারি? তুই আমার সামনে আমার ভাইকে মারছিস আর বলছিস তোর দোষ কি? আপনার ভাই দোষ করেছে, আমার বউকে নিয়ে আজে বাজে কথা বলেছে, আমি কি আর সহ্য করতে পারি নাকি? আমি তোর কোনো কথা শুনতে চাই না, এই নিয়ে যা। এটা বলে আমাকে গাড়িতে তুলতে যাবে, ঠিক তখনই নুসরাত বলে উঠল। স্যার, ওনাকে আপনি নিয়ে যেতে পারেন না, ওনার কোনো দোষ নেই। ওরা আমাদের বিরক্ত করছে তাই আমার স্বামী মারছে। আর আপনি একজন পুলিশ হয়ে কিভাবে অপরাধীকে না ধরে আমার স্বামীকে ধরছেন? মারলাম অপরাধী আপনার ভাই, তাই বলে আপনি এমনটা করবেন? তুই আমাকে জ্ঞান দিতে আসবি না। ওরা ছোট মানুষ, একটু না হয় বাজে কথা বলছে, আর আপনিও না হয় ওই বাজে কথাটা সহ্য করে ওদের সাথে তাল মিলাতেন, এতে তাদেরও একটু। পুলিশ অফিসার কিছু বলতে পারলো না, তার আগে আমি তার নাক বরাবর দিলাম একটা ঘুষি আর তার গালেও দিলাম দুটা ঘুষি। মনে হয় শালা থোবড়া একদম লস করে দিয়েছি। আমি ওসিকে মারতে ওই ছেলেগুলো পালিয়ে গেল। শালা আইনের পোশাক পরে অপরাধ আটকাবি তাই না? এইসব অপরাধ তুই করেছিস, এটা বলে আবার মারতে লাগলাম। ঠিক তখনই হাবিলদার কয়েকজন আমাকে ধরে ফেললো। তখন বেলালের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। একটা মুচকি হাসি দিয়ে নুসরাতের দিকে তাকিয়ে। বলবো তা অপরাধ কি জানতে চেয়েছেন না?
ওই নিন অপরাধ। ডিউটিরত অবস্থায় পুলিশ অফিসারের গায়ে হাত তোলার অপরাধে তাকে ধরা হচ্ছে। এই একে গাড়িতে তোল, আজ তোর খবর আছে। আমাকে মারা, তাই না? এইদিকে নুসরাত কি বলবে বুঝতেই পারছে না। আমি নুসরাতের এমন দিশাহারা দেখে বললাম, নুসরাত কান্না করো না, বাসায় যাও। আমি তোমাকে ছাড়া বাসায় যাব না স্যার, প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন, আমাদের ভুল হয়েছে। নুসরাত, ওই কুত্তার বাচ্চার কাছে তুমি কি ক্ষমা চাইতেছো? তোমাকে বলেছি না বাসায় যেতে। ওসিকে কুত্তার বাচ্চা বলতে ওসি আমার গালে এসে একটা থাপ্পড় দিল। তোকে তো আমি বুঝিয়ে দেব এই কুত্তার কামড়ে কতটা ক্ষত। এই গাড়ি চালা, এটা বলতে গাড়ি চলতে শুরু করলো। এইদিকে নুসরাত গাড়ি যাওয়ার দিকে তাকিয়ে ধপাস করে মাটিতে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল। আমি এখন কি করব? সব আমার জন্য হয়েছে। আমি কেন যে বললাম ঘুরতে যাওয়ার কথা। না, এখানে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এটা বলে নুসরাত মাটি থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে লাগলো। কিছুটা দূর একটা রিক্সা পেল, রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলো। অন্যদিকে এমপি রিজিবুর রহমানের সোফায় বসে পায়ের ওপর পা তুলে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ রিং হতে রিজবি কলটা ধরে ওপাশ থেকে বলে উঠল, কিরে রিজবি, হঠাৎ ফোন দিলি যে? কোথায় তুই? আমি ঢাকায়। ওখানে কেন? ওদের খোঁজ করতে। পেয়েছিস খোঁজ? 2-3 দিনের ভিতর পাবো। দোস্ত, তোকে আমার প্রয়োজন। তা এমপি মহোদয়ের জন্য আমি কি করতে পারি? আমি রফিক চৌধুরীকে আমার পায়ের নিচে দেখতে চাই। ওই পাশে থাকা লোকটা হেসে দিল আর বলল, তা আমি তো অনেক বলছিলাম, তুই শুনিসনি, তা হঠাৎ এমন? আগে তোর কথা না শোনা হলো আমার ভুল। এখন বল, পারবি নাকি? পারবো, বাট আমার কাজটা আগে শেষ করতে হবে। ওকে, কাজ শেষ কর। আচ্ছা, ওইদিকে মাল কেমন সাপ্লাই চলছে? যেখানে আমি আছি সেখানে সমস্যা কি হবে? না দোস্ত, দেখা হবে খুব জলদি। এইদিকে নুসরাত কান্না করতে করতে বাসায় ঢুকলো। নুসরাতকে এভাবে কান্না করতে করতে বাসায় ঢুকতে দেখে আম্মু দৌড়ে এসে নুসরাতকে বলল, কিরে মা, এভাবে কান্না করছিস কেন? কিন্তু নুসরাত কিছু বলছে না, শুধু কান্নাই করছে আর ফোফাচ্ছে। কিরে মা, এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। আর নেজাত কোথায়? নেজাত কি তোকে কিছু বলেছে? নুসরাত মাথা নাড়িয়ে না বলল। তাহলে কেন কান্না করছিস এটা বল, না হলে জানবো কি করে। নুসরাত এবারে কান্না করতে করতে আম্মুকে বলল। আম্মু, নিজাতকে পুলিশ ধরে নিয়ে গেছে। নুসরাতের এই কথা শুনে আম্মু চমকে উঠল। কি বলছিস নুসরাত, আর কেন নিয়ে গেল? সব পরে বলবো, আগে আব্বুকে বলো আসতে। তারপর আম্মু আর দেরি না করে আব্বুকে কল দিল, শুধু বাড়িতে আসতে বললো। এদিকে বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেয়ে ভাবি, ছোট ভাবি, আম্মু, ছোট আম্মু সবাই বেরিয়ে আসলো। দেখে নুসরাত কান্না করছে আর আম্মু নুসরাতকে সান্ত্বনা দিচ্ছে। ছোট আম্মু ভাবি আর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আজাদকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাই নুসরাত কান্না করছে। এদিকে কথা শুনে ভাবি বলল, নুসরাত, চিন্তা করিও না, আব্বুকে বলেছি ছাড়িয়ে নিয়ে আসতে। আমি এখানে আসতে বলেছি। তারপর তারা তিনজন মিলে নুসরাতকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নুসরাত না বলে শুধু কান্না করে যাচ্ছে। এইদিকে ভাই, কাজ হয়ে গিয়েছে, এখন আমাদের টাকা। গুড, তোরা সময় মতো পেয়ে যাবি। সিফাত উচ্চতরে হাসতে লাগলো আর বলল, বুঝবি না তোদের বাচ্চা, আমার জিনিসের দিকে হাত বাড়ানোর মজা। এদিকে আব্বু ভাইয়া ছোট বউ বাসায় আসতে নুসরাত সবকিছু খুলে বলল। তারপর আব্বু, ছোট আব্বু, ভাইয়া সবাই মিলে থানায় রওনা হলো। অন্যদিকে নুসরাতকে সবাই সান্ত্বনা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আব্বু, ভাইয়া, ছোট আব্বু সবাই থানার ভিতরে ঢুকলো। হাবিলদারকে বলল, বেলাল কই? থানার ওসি বেলাল। আব্বুকে যেহেতু সবাই জানে তাই একটা হাবিলদার বলে উঠল, স্যার কি হয়েছে? আর বেল্লাল স্যারকে খুঁজতেছেন কেন? আগে ওনাকে ডাকো, তারপর বলছি। স্যার, উনি তো আজ ডিউটিতে নাই, ছুটিতে আছেন। এই কথা শুনে আব্বু, ভাইয়া, ছোট আব্বু একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। এই তুমি কি বলছো? তোমাদের স্যার যদি ছুটিতে থাকে তাহলে আমার ভাইকে কে ধরে নিয়ে গেছে? আর স্যার, ওটা তো বলতে পারবো না। আমাদের স্যার তার গ্রামের বাড়ি গিয়েছে 3 দিন। তাহলে আমার ছেলেকে কে থানায় নিয়ে আসলো? স্যার, আপনার ছেলে কেন এখন থেকে সকাল পর্যন্ত কোনো আসামি আমাদের থানাতে আসেনি। এই কথা শুনে আব্বু, ভাইয়া, ছোট আব্বু দাঁড়িয়ে গেল আর ভাইয়া বলল, আব্বু, এরা মিথ্যে বলছে নিশ্চয়ই, নিজাতকে কোথাও লুকিয়ে রাখছে ওরা। স্যার, আমাদের কথা বিশ্বাস না হলে আপনি থানায় আসেন, আমরা আমাদের জেল খুলে দেখাই। তারপরে আব্বু, ভাইয়া, ছোট আব্বু জেলখানার দিকে দেখলো, কিন্তু আমাকে পেল না। এখন যদি বিশ্বাস না হয়
তাহলে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখেন। এটা বলে সিসিটিভি ফুটেজ দেখলো কিন্তু কোনো কিছুই পেল না। তাহলে কি নুসরাত মিথ্যা বলছে? না আব্বু, এটা কি করে হয়? স্যার, মনে হয় কেউ পুলিশের ছদ্মবেশ ধরে আপনার ছেলেকে নিয়ে গেছে। কিন্তু এমনটা করবে কারা? স্যার, আয়নারা নয়তো মানুষ নয়তো শত্রুর জন্য, আপনার টাকার জন্য আপনার ছেলেকে তুলে নিয়ে গেছে। তাড়াতাড়ি আমার ছেলেকে খোঁজার ব্যবস্থা করো। ওকে স্যার। তারপরে আবুর চিন্তার মুখে দেখে থানা থেকে বের হয়ে গেল। ভাইয়া গাড়ি চালাতে লাগলো। এদিকে আবু ভাবছে কে এমন করেছে আমার ছেলের সাথে। অন্যদিকে আমি ওসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ওসি আমাকে বলছে, ওই তুই এইভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? তারপরে আমি বললাম, ভাবছি একটু পর তোর কি অবস্থা হবে, এটার জন্য চুপচাপ আছি। আমার কথা শুনে ওসি হেসে বলল, কিরে পাগল টাগল হয়ে গেলি নাকি? তোর এখন ধারণা নেই তোর কি অবস্থা হবে? আমি তোকে কিছুই বলবো না, শুধু এটাই বলবো তোদেরকে কে বলেছে আমাকে ধরতে, আর কার কথা মতো এসব করছিস, আর কার মতো এসব তুই সাজালি। ওটা তুই চাইলেও জানতে পারবি না। তবে এটা জেনে রাখ, সে তোকে এমনভাবে মারতে বলছে আমাদের যাতে তুই মরিস না, তবে আত্মরা হোস। আমি ওসির কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বললাম, রং নাম্বারে কল দিয়ে ফেলেছিস বেলাল। তোর ভাই না থাকার পরেও একটা ছেলেকে ভাই বানিয়ে নাটক করে আমাকে ধরলি। এর পরিণতি কি হতে পারে তুই জানিস? আমার ব্যাপারে তুই কোনো খোঁজ খবরই নিসনি। আমি সব জানি। এই বেলাল কাঁচা খেলা খেলে না ব্রো। তবে এইবারে খেলেছিস। এটা বলতেই দেরি, কিন্তু গাড়ি ব্রেক করতে দেরি হলো না। গাড়ি থামিয়ে ওসি বলে উঠল, কিরে গাড়ি থামালি কেন? এখন তো আসিনি। স্যার, সামনে মুখোশধারী কিছু লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে আমি একটা মুচকি হাসি দিলাম আর আমার হাসি দেখে ওসি আমার দিকে তাকিয়ে বলল, কে তুই আর এরা কারা? আমি কি করে জানবো ওরা কারা? হয়তোবা তোর বাপ। আমার এই কথা শুনে ওসি আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল আর বলল, তোকে আমি ছাড়বো না। এটা বলে ওসি আমার জামার কলার ধরলো। একটা গুলির আওয়াজ হলো। ওসির সাথে সাথেই আমাকে ছেড়ে দিল আর গাল টেনে দেখলো ড্রাইভারের মাথায় গুলি লেগেছে। এটা দেখে আমি একটা হাসি দিলাম, বললাম, ওসি রং নাম্বারে কল দিয়ে ফেলেছিস। আমার কথা শুনে ওসি তার ফোন বের করে কল দিতে যাবে, ঠিক তখনই আরও 3টা গুলির আওয়াজ হলো আর গুলির শব্দে ওসি আরও ভয় পেতে শুরু করলো। ভয় ফোনটা ফেলে দিল। তার সাথে সামনের দিকে তাকে দেখলো হাবিলদার ও 3 জন আমার পাশে, তারা নিস্তব্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা থেকে ওসি কাঁপা কাঁপা হাতে তাড়াতাড়ি করে আমার হ্যান্ডকাপ খুলে দিয়ে আমার পা জড়িয়ে ধরে বলল, ভাই ভাই আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। ওসির কথা শুনে গাড়ি থেকে নেমে পড়লাম। সাথে সাথে 4-5 জন আমার সামনে এসে বলল, স্যার আপনার কিছু হয়নি তো? না হয়নি। সরি স্যার, আসতে একটু লেট হয়েছে। আসলে লোকেশন খোঁজার সময় নেট সমস্যা ছিল। ব্যাপার না, এই গাড়ির লাশগুলো সবগুলো একেবারে গায়েব করে ফেলা যাবে, কেউ যেন কোনো কিছু জানতে না পারে। ওকে স্যার। তখন আরও 2 জন ওসিকে ধরে নিয়ে আসলো আর বলল, স্যার এটাকে কি করব? আমি ওসির দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগে ওসি বলে উঠল, ভাই ভাই আমি কখনো এমন কাজ করব না, আমি সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। ওসির কথা শুনে আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, একে নিয়ে যাও, এটা হচ্ছে আমার সোনার ডিমের মতো, এ একেবারে ভিড়ের অধিকার, তার খাতিরদারি যেন কম রাখা না হয়। এটা বলতে ওসিকে নিয়েছে আর ওসি অনেক আর্তনাদ করছে, কিন্তু কে শুনে কার কথা। তবে একটা কথা নিশ্চিত, এই হালায় জানে আমাকে কে মারার চিন্তা করেছে। তবে কে আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে এটা বুঝছি না। আচ্ছা, এটা কি কিং খান? না, ওর মতো ও তো আমাদের পরিচয় চায় না, তাহলে কে হতে পারে? এসবই চিন্তা করছি। এমন সময় আমার সামনে একটা বাইক এসে থামলো আর আমি ভাবলাম না ভাবনা বাদে সামনের দিকে তাকিয়ে দেখি রাফি সাইন। আমি কিছু বলতে যাবো তার আগে রাফি বলে উঠল, আমাদের বললে কি হতো? তাই এতক্ষণে জানলি? তাছাড়া এসব বিষয় ছোটোখাটো নিয়ে তোদের আমি মাথা ঘামাতে চাইনি। আচ্ছা বাইকে উঠ, ভাবিও অনেক চিন্তা করছে। জানি। তারপরে বাইকে উঠে পড়লাম আর রাফি বাইক চালাতে লাগলো। প্রায় ঘন্টাখানিক পর আমাদের সেই পৌঁছে গেলাম পুরনো বাড়িতে। আমি বাইক থেকে নেমে রাফি আর স্যামকে বললাম, চল মামা বাসায় চল। না মামা, আরেকদিন, আজ না। চল না ভাই। ভাই ঘটনা অনেক দূর, তুই যা, আমরা আরেকদিন যাব। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার আগে চলে গেল। আমি এখন উপায় না পেয়ে বাড়িতে ঢোকার জন্য কলিং বেজে বেল দিলাম।
অন্যদিকে নুসরাতকে আম্মু ভাবি রাকিব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নুসরাত সেই কান্না করে যাচ্ছে। ভাবি অনেকবার খাওয়ানোর চেষ্টাও করেছে, কিন্তু নুসরাত কোনো কিছু খায়নি। নুসরাত শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, নিজাত না আসা পর্যন্ত কিচ্ছু খাবে না। কলিং বেলের আওয়াজে নুসরাতের কানে পড়তে নুসরাত উঠে দৌড়িয়ে গিয়ে দরজা খুলে দেয়, আর সাথে সাথে নুসরাত আমাকে দেখতে পেয়ে জোরে ধরে কান্না করে দিল। এদিকে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমাকে এমনভাবে জোরে ধরে রেখেছে এবং ছাড়লে আমি কোথাও যেন হারিয়ে যাব। নুসরাত ছাড়ো আমাকে, আমি এসে গিয়েছি তো। না, তোকে আমি ছাড়বো না। তোকে কে বলেছে ওদের সাথে ঝগড়া করতে? আর এমন কাজ কখনো করবি না বলে দিলাম। আচ্ছা বাবা, করবো না, এখন ছাড়ো, সবাই দেখতেছে। আমার কথা শুনে নুসরাত আমাকে ছেড়ে দিল। এই তোমাকে এভাবে কান্না করতে কে বলেছে? আমি বলছি না আমার কিছু হবে না। শুধু কি কান্না, কান্না নদী বয়ে গিয়েছে। তখন আম্মু আমার কাছে এসে বলল, তা বাবা তোর কিছু হয়নি তো? পুলিশ তোকে কিছু করেনি তো? আমাকে আবার কে কি করবে? আমি কি কোনো দোষ করেছি নাকি? যে দেখছিস নুসরাত, এতক্ষণ ধরে এটা বোঝাচ্ছিলাম, কান্না করিস না, নিজেদের কিছু হবে না। তা আমি বলছি না, আব্বু থানায় গিয়েছে, মানি নিজাতকে ছাড়িয়ে নিয়ে আসবে। দেখলি নিজাত চলে এসেছে। নুসরাত কিছু বলছে না, শুধু মাথা নিচু করে আছে। তাই তোর আব্বু, ছোট আব্বু, ভাই থানায় গিয়েছে? তারা আসেনি নাকি অফিসে গিয়েছে? তারা থানায় কেন গেল? আমি তো থানায় যাইনি। আমার কথা শুনে ভাবি বলল, তাহলে আসলে কি করে? আমাকে পুলিশেরা কিছু দূরে নিয়ে যায়, ছেড়ে দেয়, আর বলে মারপিট না করতে। তাহলে ওদের এই কথা জানানো উচিত। এটা বলতে ভাবি ভাইয়াকে কল দিল। বলো। কোথায় তোরা? এই তো থানা থেকে বের হয়ে ওসির বাসার দিকে যাচ্ছি। থাক, আর লাগবে না। কেন? নিজাত বাসায় এসেছে, তোমরা চলে আসো। এটা বলে ফোনটা কেটে দিল ভাবি। আর ভাইয়া আমাকে খোঁজাখুঁজি বাদ দিয়ে একটা শান্তির নিঃশ্বাস নিয়ে বাসার দিকে রওনা হলো। নিজাত, নুসরাতকে ঘরে নিয়ে যা। আমি আর কিছু না বলে নুসরাতকে ধরে আমার রুমে নিয়ে আসলাম, তারপর বিছানায় বসলাম। তখন নুসরাত মাথা নিচু করে বলল, সরি, সব আমার জন্য হয়েছে। আমি যদি আজ ঘোরার কথা না বলতাম তাহলে কিছুই হতো না। আরে না, এখানে আমার দোষ নেই, দোষ ওই ছেলেদের। আচ্ছা, পুলিশটা তো তোমাকে অনেক রাগ দেখিয়ে নিয়ে গেল, তাহলে আবার ছেড়ে দিল কেন? কেন আবার? আমার আব্বুর নাম বলতেই আমাকে ছেড়ে দিয়েছে, বুঝলে? তা তোমাকে এভাবে কান্না করতে কে বলেছে শুনি? তো কি করতাম শুনি? খুশিতে নাচতাম নাকি? তা করতে পারতে, তুমি তো আমাকে পছন্দই করো না, ঘৃণা করো। আর আমার এই কথা শুনে নুসরাত আমার বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, কুত্তা বেলাই হনুমান, তুই আসলে একটা খারাপ। আমাকে তুই ভালোবাসিস না। আমি নুসরাতের হাত ধরে নুসরাতকে থামিয়ে দিয়ে বললাম, কে বললো তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝলে? তুমি আমাকে ভালোবাসো না। একদম আমাকে দোষ দিবি না কুত্তা। সবার সামনে যুদ্ধ করে সাহস করে বলেছিলিস আমাকে নাকি ভালোবাসিস, আর এখন বিয়ের পর আমাকে একটুও ভালোবাসিস না। আমি তো পুরাতন হয়ে গেছি, আর আমাকে এখন আর আমাকে ভালো লাগে না। এখন ভালো লাগে ওই তানিয়া ডাইনিকে। আমি নুসরাতের এমন কথা শুনে নুসরাতকে আলতো করে জোরে ধরে বুকের মাঝে আগলে করে রাখলাম। পাগলি একটা, আমার কাছে তুমি কখনোই পুরাতন হবে না। আমার মনের মাঝে তুমি হলে একটা সেই তুমি। আমি তো তোমার থেকে দূরে থাকি তোমার কারণে, তুমি আমাকে দূরে থাকতে বলেছ। তারপর নুসরাত মৃদু সুরে বলে উঠল, আইছি আমার বাধ্য জামাই। যখন বিয়ে করবো না বলেছি, ভালোবাসি না বলেছি, তখন তো জোর করে তুলে নিয়ে গিয়ে আর একটু একটু করে জোর করে ভালোবাসলে কি হয় শুনি? এটা বলে নুসরাত লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমি শুনেও না শোনার ভান করলাম। তা কিছু বললে কি? না। যাও ফ্রেশ হয়ে নাও, দুপুর থেকে তো মনে হয় না কিছু খেয়েছো। নুসরাত মাথা নেড়ে বলল। তারপর নুসরাতকে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম, আর আমি বিছনায় গায়ে এলে দিলাম। তখনই পকেট থেকে ফোনটা বেঁচে উঠলো। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি এটা ওসির মোবাইল। আমি তখন ওসির পকেট থেকে ফোনটা নিয়ে নিয়েছিলাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, তা মিস্টার নেজাত, ওহ সরি, দ্য সিক্রেট কমান্ডো নেজাত, কেমন আছেন? ওই পাশটায় লোকটার কথাটা শুনে আমি বেশ অবাক হলাম। এই লোক আমার পরিচয় জানলো কিভাবে? কে আপনি? আর আপনি আবল তাবল কি বলছেন? হা, আমার প্ল্যান কাজ না করলেও তোর প্রতিটা গোছানো আক্রমণ বলে দিচ্ছে তুই হলি সিক্রেট কমান্ডো। তা না হলে সিক্রেট অফিসাররা তোকে প্রোটেক্ট করলো কেন? দেখেন, আপনি কে আমি চাই না, আর এসব আমি জানতেও চাই না। আর এসব বাজে কথা কেন বলছেন? তুই আমাকে না চিনলেও আমি তোরে ভালো করেই চিনি, তবে এখন খেলাটা আরো ভালো করে চলবে। এটা বলে ফোনটা কেটে দিল। এখন আমি চিন্তা করতে লাগলাম, কে আমার পরিচয় জানে? কে বা হতে পারে লোকটা?
কে হতে পারে? কন্ট্রোল রুমে কল দিতে যাব, ঠিক তখনই রানা কল দিল। রানা হলো আমার টিম মেম্বারদের মধ্যে একজন। রানা বলো। স্যার, একটা খারাপ খবর আছে। কি? স্যার, ওসিকে আনার পথে সন্ত্রাসীরা হামলা করলো আর ওসিকে মেরে চলে গেল। তোমার কোনো ক্ষতি হয়নি তো? স্যার, 2 জন আহত। রানা, তোমার চিকিৎসা তাড়াতাড়ি করো আর সাবধানে থেকো, কারা জানি আমাদের পরিচয় জেনে গিয়েছে। ওকে স্যার। রানা, ওই ওসি সহ পুলিশের লাশগুলো তাদের গাড়িতে রেখে ট্রাক দিয়ে উড়িয়ে আগুন লাগিয়ে দাও, তবে কেউ যেন জানতে না পায়। ওকে স্যার। তারপর আমি ফোনটা কেটে দিয়ে কন্ট্রোল রুমে কল দিয়ে যে নাম্বারটা আমাকে কল দিয়েছে সেই নাম্বার দিলাম, যে কার নামে রেজিস্ট্রেশন করা আছে। তারপর বেশ কিছুক্ষণ ভাবছিলাম। নুসরাত ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখলো আমি এখনও কি যেন ভাবছি। এটা দেখে নুসরাত আমাকে ধাক্কা দিয়ে আমি নুসরাতের ধাক্কা খেয়ে ভাবনাগুলো বাদ দিলাম। এত কি ভাবছো? কিছু না, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলে আমি ফোনটা নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফোনটা বের করে রাকিবকে কল দিলাম। নেজাত বল। দোস্ত, আমাদের কলেজের গেটে আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা আছে? আছে। দোস্ত, একটা কাজ কর, ডান পাশের ক্যামেরাটা চেক কর, আর সেখান থেকে কিছু ছেলেপেলে ওগুলো মারছে ওইগুলো ছবি পাশে থাকলেও তাদেরকে দিয়ে খুঁজে বের কর। ওকে দোস্ত, তোকে একটা মেল পাঠিয়েছি, চেক করিস। ওকে, একটু কাজটা তাড়াতাড়ি কর। এটা বলে ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হতে লাগলাম। আমি ফ্রেশ হয়ে বেরোতে দেখে নুসরাত খাবার নিয়ে বিছনায় বসে আছে। আমি এখানেই খাবো। খাবার খাবো তাই? বুঝলাম তো, এখানে কেন? ডাইনিং টেবিলে তো খেতে পারতাম। পারতাম, তবে আমার হাতে খেতে পারবে না, তাই নিয়ে আসলাম। তোমার হাতে খেতে পারবো না তাহলে এখানে নিয়ে আসলে কেন? তুই খাইয়ে দিবি তাই? আমার বই এগিয়েছে তোমার মতো পেতনিকে খাইয়ে দিতে। কি বললি কুত্তা, আমি পেতনি? তাহলে তুই বিয়ে কেন করলি? এটা বলে আমার কাছে এসে আমার চুলগুলো ধরে টানতে লাগলো। নুসরাত, লাগছে, ছাড়ো। না, ছাড়বো না। পেতনি রাত এইভাবেই ধরে। আমি যদি পেতনি হয় তাহলে এইভাবে চুল ধরে টানতে হবে। সরি কলিজা বউ, আমার চুলটা ছাড়ো। তুমি পেতনি না, তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর। তাহলে পেতনি বললি কেন? আমার ভুল হয়েছে, আর কখন বলবো না, এবারের মতো ছাড়ো প্লিজ। জানু, আমার ভুল হয়েছে, আর পেতনি বলবো না। আমি নুসরাতের কান ধরলাম। আমি আমার কান ধরতে বলেছি? তোর কান ধরতে বলেছি না? ওই আমার আর তোমার সেম। নুসরাত, জানো আমার ভুল হয়েছে, আমি আমার ডাইনি ভূতনি পেতনি বলে আর ডাকবো না, প্লিজ ছাড়ো, না হলে কিন্তু টাকলা হয়ে যাব। মনে থাকে যেন। এটা বলে আমাকে ছেড়ে দিল। আমি ছাড়া পেতে হাত ছেড়ে বাঁচলাম। বাবা, কি ডাইনি সাচ্চুনি মেয়ে একটা। এইবার আমাকে খাইয়ে দে। তারপর আমি আর কিছু না বলে খাবার খাচ্ছি, আর নুসরাতকেও খাইয়েছি। নুসরাত এমনভাবে খাবার খাচ্ছে মনে হচ্ছে একটা বাচ্চাকে খাইয়ে দিচ্ছি, আর অথচ কুত্তিটা আস্ত একটা ডাইনি। আর একটু হলে আমাকে টাকলা বানিয়ে দিত। অন্যদিকে রিজভি রহমান সোফায় বসে চা খাচ্ছে। এমন সময় তানিয়া এসে বলল, বাবা, কোনো কিছু কি করলে? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। একটু ধৈর্য ধর, তোর জিনিস তুই পাবি, আমি কথা দিলাম। তানিয়া তার বাবার কাছ থেকে এমন কথা শুনে বাবাকে একটা চুমু দিয়ে বলল, আমার বেস্ট বাবা। এইদিকে রবিউল তার বস কিং খানকে কল দিল। রবিউল বল। বস, আমাকে ক্ষমা করবেন, আমি কিছু বের করতে পারিনি। তোর আর বের করতে হবে না, ফিরে যা চট্টগ্রাম। কিন্তু বস। কোনো কিন্তু না, যেটা বললাম ওটা কর। এটা বলে কলটা কেটে দিল আর একটা হাসি দিল। এটা বলে ফোনটা কেটে দিল, তারপর একটা হাসি দিল। নিশিনা যদি এসব বিন্দুতে থাকে তাহলে তীর দুই দিকেই যাবে। তীর একটা যাবে আর একটা বিন্দুতে যাবে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ল্যাপটপ নিয়ে খেয়াল করলাম, রাকিবের দেওয়া মেলটা চেক করতে লাগলাম। আর রাকিবের মেল চেক করতে করতে আমি আবারও বিশ্বাস করতে পারছি না এমন একটা ভালো মানুষ এটা কাজ করতে পারে। তাকে দেখলে বোঝাই যায় না যে এতটা সে নোংরা মনের মানুষ। আমি দেখলাম একটা ভিডিও পাঠিয়েছে, সাথে একটা মেসেজও। আমাদের শহরে এমপি একটা রিপোর্ট একটা মেয়ের সাথে জোড়াজোড়ি করছে। যদিও এখানে এমপির মুখটা তেমনভাবে বোঝা যাচ্ছে না। আব্বুর বন্ধু হওয়ার পরেও আমি ওনার সাথে অনেকবার দেখা করেছি, তাই চিন্তা অসুবিধা হলো না। তারপর আমি মেসেজটা পড়তে লাগলাম। দোস্ত, এমপি আমাদের চোখের আড়ালে অনেক বেআইনি কাজ করে, তবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকতে কিছু করা যাচ্ছে না। আর আমার মনে হয় এই হালাক কিং এর হয়ে কাজ করে। আমি রাপের কথা পড়ে তাকে রিপ্লাই দিলাম, ওরে নজর রাখ,
ওরে ধরেই আমরা কিংকাসের কাছে পৌঁছাতে পারবো। আমার রিপ্লাইটা দিতে আর না দিতে রাফি দিল ফোন। আমি ফোনটা রিসিভ করতে রাফি বলে উঠল, দোস্ত তুই যাদের মারছিস তাদের খুঁজে পেয়েছে। তাহলে ধরে তাদের কোয়ার্টার রুমে নিয়েছে। দোস্ত কিন্তু তারা মৃত, তাদের কারা জানি মেরে ফেলেছে। যে আমাকে মারার চেষ্টা করেছে সে এসব করেছে, আর সে আমার পরিচয় সম্বন্ধে জেনে গিয়েছে। কিন্তু তোকে মারতে চাই কেন? হয়তোবা কিংয়ের লোক। হতে পারে। এসেছিস? তোরা একটু সাবধানে থাকিস কেমন? এটা বলে ফোনটা কেটে দিলাম আর ল্যাপটপটা হাতে নিয়ে ছবিগুলো বারবার জুম করে দেখতে লাগলাম। কোনো প্রমাণ নেই, কেউ জানে না কে এই কিং খান, অথচ বাংলাদেশের সকল অপরাধের মূল এই কিং খানই। শুধু তার হাতের উপর একটা ট্যাটু আঁকা কিং খান দিয়ে। কিন্তু কিভাবে ধরবো তাকে আমরা? আমি সেই হাতের ছবি তাকিয়ে এসবে ভাবছি, তখন নুসরাত আমার রুমে এসে দেখলো আমি ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে দেখছি। তাই সে আস্তে আস্তে আমার পিছনে এসে দাঁড়ালো আর সে দেখতে পেল আমি একটা হাতের ছবির দিকে দেখছি এবং লেখা আছে কিং খান। নুসরাত এটা দেখে বলল, তুমি এত মনোযোগ দিয়ে কি ছবির দিকে তাকিয়ে কি এমন ভাবছো? না তেমন কিছু না, এমনিতেই ছবি দেখছি। আমার মনে হয় সেম এমন ট্যাটু কারো হাতে আমি দেখেছি, কিন্তু মনে পড়ছে না। সেম লেখা কিং খান, সেম লালাকালের লেখা ছিল। নুসরাতের এই কথা শুনে আমি চমকে উঠলাম আর বসা থেকে দাঁড়িয়ে গেলাম। নুসরাত দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বললাম, একটু মনে করো তো তুমি কোথায় দেখেছো এরকম হাত? একটু চেষ্টা করো প্লিজ নুসরাত। আচ্ছা, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? সামান্য একটা হাতের নামের জন্য এত উত্তেজিত? এই নামের মধ্যে কি আছে বলতো? না তেমন কিছু না, তবে আমার জানার খুব প্রয়োজন, একটু মনে করার চেষ্টা করো প্লিজ প্লিজ নুসরাত। এখানে মনে করার কি আছে? আমার প্রথমে মনে না পড়লেও এখন মনে পড়েছে। বলো নুসরাত, কে সেই ব্যক্তি? এটা আমি দেখেছি। বলো। এটা আমি দেখেছি তোমার ল্যাপটপে আরও আগে। নুসরাতের এই কথা শুনে বিশ্বাস করেন ইচ্ছে করছে তুলে একটা আচার দেই, কিন্তু বউ বলে তাই পারছি না। তাও আবার এত একটা সিরিয়াসলি বিষয় নিয়ে এই কুত্তিটা মজা করতেছে। তবে আমার মনে হচ্ছে তুমি এই ছবির সাথে ব্যক্তিটার পরিচয় এমন জানতে চাওনি। এর পিছনে কোনো কারণ আছে। কি কারণ আছে ওটা বলা যাবে? সিআইডির মতো এত সন্দেহ করা ভালো না। ট্যাটুর ডিজাইনটা সুন্দর ছিল, তাই লোকটাকে খুঁজে সেই ট্যাটুটা কোথায় বানিয়েছে সেটা আর কি জানতে চাচ্ছিলাম। শুধু শুধু তো সন্দেহ করে। এটা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। এদিকে নুসরাত বলে উঠল, না, আমি ঠিক দেখেছি এই ট্যাটু একজনের হাতে, কিন্তু মনে পড়ছে না কিন্তু কার হাতে এই ট্যাটু দেখেছিলাম। কিছুক্ষণ নুসরাত ভাবলো কিন্তু মনে করতে পারছে না, তাই সে রুম থেকে ফোন বের করে ফোন টিপতে লাগলো। আমি রুম থেকে বের হয়ে নিচে যেতেই, নেজাত এদিকে আয়। বাবা বলো। নুসরাতের থেকে শুনে তোকে ছাড়তে যখন থানায় গেলাম তখন হাবিলদার বলল তোকে যে ওসি ধরেছে সে নাকি ছুটিতে। এদিকে আবার এখন শুনলাম সে অফিসার নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এইসব আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমাকে ধরে নিয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে ছেড়ে দিয়েছে। এখন পরে কি হয়েছে আমি কি করে জানবো? না এমনি জিজ্ঞেস করেছি। এখন কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি। যাও। তারপর আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম রাফি আর শাইনের কাছে। এসেছিস? না, আমার ভূত এসেছে। বাই। এটা বলে যাবে না? এখন বল সবকিছু রেডি? রানাকে বলে দিয়েছি, সে কয়েকজন নিয়ে এখানে যাচ্ছে। তাহলে চল যাওয়া যাক। তারপর আমরা তিনজন মিলে রাফির বাইকে করে জেসিমের আস্তানায় যাচ্ছি। জেসিম হলো আমাকে ওই দিন রাতে যে মারতে চেয়েছিল। বেশ কিছুক্ষণ পর সেই জায়গায় আমরা চলে আসলাম। আমার সামনে দেখি আমাদের টিম মেম্বারদের মধ্যে তিনজন দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি রাফির দিকে তাকিয়ে বললাম, কিরে মামা, এরা কি কাজ শেষ করে নিয়েছে নাকি? হালা তোর কথায় গেলাম না। আমার কথা বলতে বলতে ফ্যাক্টরির দরজার সামনে চলে আসলাম। কি ব্যাপার স্বামীর, তোরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কি কাজ শেষ নাকি? স্বামীর আমাদের টিম মেম্বারের মধ্যে একজন। জি স্যার, কাজ আপনি আসার আগেই শেষ করে ফেলেছি। আর কাজ শেষ হওয়ার পর রানা স্যার আমাদের বাহির পাহারা দিতে বলেছে। তোমরা কি চারজনে এসেছো এখানে? স্যার, 4 জন এসেছি। রানা স্যার একা ভেতরে আছে। তারপরে আমরা কিছু না বলে ভেতরে ঢুকলাম। ভেতর ঢুকতে দেখলাম তা দেখে তো আমি অবাক, কারণ আমরা দেখি 5টা লাশের মতো পড়ে আছে। তখন রানা আমাদের কাছে এসে বলল, স্যার, আমরা এসে দেখি জসিম সহ এদেরকে কেউ মেরে দিয়েছে। আমি রানার কথা শুনে ভাবলাম, শালাকে এমন কাজ করেছে, আমি যে প্রমাণ যাওয়ার জন্য একটু প্রমাণ শেষ করব সেটাও শেষ করে ফেলেছে। কে হতে পারে এই লোকটা?
এসবই ভাবছি তখনই ফোনটা বেজে উঠল। আশেপাশে খেয়াল করে দেখলাম জসিমের পকেট থেকে ফোনটা পাচ্ছে। আমি আর দেরি না করে ফোনটা নিয়ে রিসিভ করতেই, তুই কি ভাবছিস নেজাদ আমাকে ধরা, আমার পরিচয় জানা এত সহজ? আমি যতক্ষণ না চাইব ততক্ষণ তুই আমার পরিচয় জানতে পারবি না। তুই আমার যে ক্ষতিগুলো করেছিস তার মাসুল তোকে দিতে হবে। তুই যে হোস না কেন আমার হাতে তুই বাঁচবি না। আমাকে মারার স্বপ্ন বাদ দিয়ে আগে নিজের চিন্তা কর, তোর ঘুম হারাম করে দিব। সাহস থাকলে আমার সামনে আয়। আমি সামলে আসলে তুই দাঁড়াবার সময় পাবি না। এটা বলে ফোনটা কেটে দিল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি এটা সেম নাম্বার। আমি বুঝতে পারছি না সে আমাদের ফলো করছে, না হলে আমাদের প্রতিটা পদক্ষেপে কীভাবে জানতে পারছে। রাফি, যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ লাগা এই গর্তে থাকা ইঁদুরটাকে, আমাদের যেভাবে হোক ধরতেই হবে। লাগাচ্ছি। রানা, পুলিশদের খবর দাও, আমরা যাচ্ছি, তোমরা এদিকটা দেখো। ওকে স্যার, আপনারা চিন্তা করবেন না, আমি আছি তো। এইদিকে আমি, রাফি, শাহিন সবাই মিলে উঠলাম বাইকে। তারপর রাফির বাইকে স্টার্ট করে দিল। রাফি বলল, দোস্ত বাইক থামা। রাফি বাইক থামালো। আমি নেমে পড়লাম। পরে বলবো, চল আমার সাথে। এটা বলে আবারও ফ্যাক্টরির ভিতরে যেতে লাগলাম। আমি খেয়াল করলাম স্বামীর এখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, স্যার আপনি আসলেন যে? ভিতরে চলো। তারপর সবাইকে ভিতরে নিয়ে গেলাম। যা দেখলাম দেখার জন্য সবার চোখ কপালে উঠে গেল। আমরা সামনে গিয়ে দেখি রানা জেসিমের বুকে পা রেখে চেয়ারে বসে সিগারেট টানছে। রানা আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেল, হাতে থাকা সিগারেটটাও ফেলে দিল আর বলল, স্যার, আপনার এখানে কোনো সমস্যা হয়েছে? না সমস্যা নেই, মাত্র হবে। না সমস্যা মাত্র হবে। আমার কথা শুনে রান্না একটু ভয় পেয়ে গেল আর আমতা আমতা করে বলল, মানে? স্বামীর এই লাশগুলো যে আছে এগুলো কি তোমার আসার আগে ছিল নাকি আসার পরে? স্যার আসার আগে থাকবে কেন? এদের আমরা মেরেছি। ও, তা তোমাদের কে মারতে বলেছে? স্যার। এইবার আমি রাফির স্বামী রানাকে দিকে তাকালাম। রানা আমার দিকে তাকিয়ে ঢোক গিলতে লাগলো। আমি রানার এই অবস্থা দিকে এক পা করে রানার দিকে যেতে লাগলাম। রানা তখন ভয়ে ভয়ে বলল, আমি কিছু করিনি। তোকে আমরা জিজ্ঞেস করছি, তুই কিছু করেছিস? এই কথা শুনে রানা আবারও ভয় পেতে লাগলো। আমি রানার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। রানা কেঁপে উঠল। কুল রানা, কুল, এত হার হচ্ছে কেন বুঝতে পারছি না। আমার কথা শুনে রানা তার কপাল দিয়ে ঘাম মুছতে লাগলো। স্বামীর, এখন বলতো ওই ওসিকে কীভাবে মারা গিয়েছে? স্যার ওসিকে রানা স্যার মেরেছে। আমরা কেন মারছি এটা জিজ্ঞেস করলে বলে এদের মতো দেশদ্রোহীদের বাঁচার কোনো অধিকার নেই। তাহলে নেজাত স্যারকে কি জবাব দেব? তখন রানা স্যার বলল, স্যারকে বলল সন্ত্রাসীরা হামলা করে মেরে ফেলেছে আর আমাদের 2-3 জন সেনা আহত হয়েছে। ভালো কাজের জন্য একটু মিথ্যা বলা যায়। এবার রানার দিকে তাকালাম। রানা, এটাই কি সত্যি? হ্যাঁ স্যার, এদের মতো দেশদ্রোহীদের বাঁচার অধিকার নেই, তাই আমরা এদেরকেও মেরে দিয়েছি। একদম ভালো কাজ করছো। তা আমি কি বলেছিলাম তাদের মারতে? সরি স্যার, আর হবে না। কথাটা সাহস করে বলল রানা। আমি রানাকে চেয়ারে বসে আরেকটা চেয়ার টেনে বসলাম। এখন রানা, সুন্দর করে যদি সত্যি কথাটা বলিস তাহলে তোর ভালো। এইবার রানা আবারও ভয় পেয়ে গেল। রানা, তুই এমনভাবে ভয় পাচ্ছিস যেন তুই খুব বড় অপরাধ করেছিস। ভাই, শুধু স্যারের কথায় একটু বরখেলাপ করেছিস, এমনি তো ভালো কাজ করেছিস, তাই না? তাই সত্যি বলে দে। রানা স্যার, কি সত্যি জানেন বলে দিন। স্যার বিশ্বাস করেন, আমি এই 2টা কাজ করেছি আপনার অর্ডার অমান্য করে। ও তাই বুঝি। স্বামীর ব্যাগ এনেছো নাকি? ব্যাগের কথা শুনে রানা অনেকটা ভয় পেতে লাগলো। আর এইদিকে রাফি শাহিন স্বামীর দিকে অবাক। না স্যার, ব্যাগ আনেনি, তবে তার কাটার প্লাস সাথে আছে। গুড, হয়ে যাবে, দাও আমাকে। দোস্ত, তুই এটা কি করছিস? রানা আমাদের টিম মেম্বার আর তুই সামান্য ব্যাপার নিয়ে। তোরা চুপচাপ দেখ আর আমি কি করি। স্বামীর কিছু না বলে আমার দিকে বক্সটা এগিয়ে দিল। আমি হাতে নিয়ে রানার সামনে গেলাম। তারপর রানার হাত ধরে টানলাম। রানা নিশ্চয় এবার ফ্লাশ কাজ করছে কিনা জানিস। রানা ভয়ে কাঁপতে লাগলো। তার ভয়ে মুখের দিকে কথা বেরোচ্ছে না। মাথা নেড়ে বলল, তাহলে এটাও জানিস এটার শাস্তি কতটা যন্ত্রণাদায়ক হয়?
তাই বলছি সত্যি কথা বল, তুই কার কথা মতো এসব করছিস, আর কত টাকাই বা তুই পেয়েছিস? আমি কারো কথা মতো কাজ করিনি, আর কোনো টাকা নিইনি। দেখ রানা, এখানে সব আছে। আমি অপরাধীদের সাথে কেমন সুন্দর আচরণ করে তুই ভালো করেই কিন্তু জানিস। সো বলে দে, আমার পরিচয় তুই কাকে দিয়েছিস, আর কে আমাকে কল দিয়ে হুমকি দিচ্ছে? স্যার, আমি এই সবের কিছু জানি না। তুই বলে দাও, তুমি ভয় কেন পাচ্ছ? দোস্ত, তোর মাথা গিয়েছে। তুই চুপ থাক, এটা বলে সাইনকে ধমক দিলাম। রানার আঙুলটাকে ধরলাম, তারপর তার একটা আঙুল ফ্লাশের মাঝখানে রাখলাম। রানা, তোকে লাস্টবারের মতো সুযোগ দিলাম, বলবি নাকি নখটাকে টান দিব? একটা নখ টান দিব না, সবগুলো এক এক করে সবগুলো টেনে ফেলে দিব। পরে সত্যি বলেও লাভ হবে না। বল, কার কথা মতো তুই কাজ করছিস, বলবি নাকি টান দিব? এই বলে আমি একটা ফ্লাশ দিয়ে রানার কাছে রাখলাম, আর যখনই টান দিতে যাব তখনই রানা বলে উঠল, বলছি স্যার, বলছি, আমি সব বলছি। রানার মুখের এই কথা শুনে রাফি, শাহের, স্বামী সবাই অবাক। রানা আবার কি বলবে, তাই তার আগ্রহ নিয়ে শুনতে লাগলাম। বল, তবে একটা মিথ্যা কথা বলবি না, বললে কিন্তু নখ খুলে নেব। এমনিতে রানার গা কাঁপছে, এই কথা শুনে আরও গা যেন জোরে জোরে কাঁপতে লাগলো। রানা এইবার বলতে শুরু করলো, আমি এই সব সিফাতের কথা মতো করছি, আর আপনার পরিচয় সিফাতকে বলেছি। নেজাদ, এটা সেই সিফাত না যে ভাবিকে বিয়ে করার কথা? রানা এসব কেন করবে? সিফাত হচ্ছে রানার বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড, না হলেও এমনিতে বন্ধুত্ব। আর আমি এই রানার কারণে নুসরাতকে সিফাতের হাত থেকে বিয়ের উদ্দেশ্য জানতে পারছি। কিন্তু রানা, তোর পরিচয় সিফাত জানতে না পারলো তাহলে কীভাবে জানলো? স্যার, আমার সাথে সিফাতের কালকে দেখা হয় একটা বারে। সেখানে দেখলাম সিফাত একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে মদ খাচ্ছে। আমি এটা দেখে সিফাতকে জিজ্ঞেস করছি, আর সে বলল তাদের নাকি বিয়ে হওয়ার কথা থাকলেও হয়নি। মেয়েটা নাকি তার চাচাতো ভাইকে বিয়ে করেছে, এবং তার চাচাতো ভাইয়ের ছবি দেখালো। আর আমি ছবি দেখে চমকে উঠলাম, কারণ ছবিটাও ছিল আপনার। তখন সিফাত জানতো আমি আর্মিতে কাজ করি, তাই আমাকে বলল, দোস্ত, আমাকে সাহায্য কর, আমি তোকে 1 কোটি টাকা দিব, তুই যে করে হোক আমাকে এই মেয়েকে এনে দে। আমি সিফাতের কথাই রাজি ছিলাম না। তবে যখন সিফাত আমাকে 50 লাখের একটা চেক লিখে দিল, তারপর আমি লোভ সামলাতে পারিনি। চোখের সামনে এত টাকা দেখলে কে বা সামলাতে পারবে নিজেকে? তাই আমি সিফাতের সাথে হাত মেলাই, আর আপনার সম্পর্কে বলে দিলাম। স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, এমন কাজ আর কখনো করব না। এই বলে রানা আমার পায়ে পড়ে গেল। তার দিকে খেয়াল না দিয়ে স্বামীরকে বললাম, স্বামীর, জি স্যার। তোমাদের রানা স্যার ওসিকে মারার সময় কি বলেছিল? স্যার, বলছি এমন দেশদ্রোহীদের বাঁচার কোনো অধিকার নেই। সমীর কথা শুনে রানা আরো জোরে জোরে কান্না করতে লাগলো, আর বলল, স্যার, এইবারের মতো ক্ষমা করে দিন প্লিজ স্যার। রুলস মানেই রুলস। স্বামীর, গান দাও। আমার কথা মতো স্বামীর গান দিল আমার হাতে। রানা আমার কাছে আকুতি মিনতি করছে, কিন্তু আমি সব না শুনেও তার কপালে বন্দুক রাখলাম। বিশ্বাসঘাতকতা হচ্ছে এমনই একটা জিনিস যেটা একবার বেঁচে গেলেও আর একবার ভয়ঙ্করভাবে ওঠে। ভালো থাকিস, উপরে গিয়ে 50 লাখ টাকা ওখানেই ভোগ করিস। বাই বাই, টাটা। এটা বলে একটা একটা করে 5টা বুলেট রানার পেটের ভিতরে ঢুকে দিলাম। রানার নিতর দেহটা মাটির উপরে পড়ে আছে। দোস্ত, এখন মেজর স্যারকে কি জবাব দেব? এখন তো চাকরি বাঁচানো দৌড়ে থাক, জেল থেকে কিভাবে বাঁচবো? স্বামীর রানাকে ওসি মারার পরে কি বলেছিল? রানা বলছিল একটা ভালো কাজের জন্য একটা মিথ্যা বললে সমস্যা নেই। স্বামীর, মেজর স্যারকে বলবা রানা শহীদ হয়ে গেছে, সাথে 5 জন নিহত হয়েছে। কথা কি ক্লিয়ার? স্যার। লাশ নেওয়ার ব্যবস্থা করো। চল রাফি, রাত হয়েছে, বাসায় যাব। এটা বলে রাফি সাইনকে ওখান থেকে বলে বেরিয়ে চলে আসলাম। রাফি বাইক চালাচ্ছে, এমন সময় বলল, দোস্ত, তুই কিভাবে বুঝলি রানা এই সবের সাথে জড়িত? দেখ, আমি এটা অনেক আগে সন্দেহ করেছিলাম।
কারণ তার আচরণ দেখে আমি শিওর হলাম যে এটা নিশ্চয়ই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। একে ওসিকে তার হাতে তুলে দিয়ে আসলাম, আর এসেই শুনলাম ওসিকে সে মেরে ফেলেছে, আর আমাদের আহত হয়েছে 2 জন। এখন প্রশ্ন হলো, এতগুলো অফিসার চোখের ফাঁকি দিয়ে ওসিকে মারল, কিন্তু ধরা পড়লো না কেন? আমার টিমে যে আরও পুলিশ আছে যারা ভয়ে পিছনে হাঁটবে না, এই কথা তখনই ভাবতে পারিনি। কিন্তু আজকে ওদেরকে আগেই জেসিমকে ধরতে বলেছিলাম, তার আগেই ধরলো, কিন্তু মেরেও ফেললো। পরিচয় জানে এর মানে, কিন্তু তুই বুঝলি কিভাবে? লাশের দিকে তাকে বুঝলাম যেগুলো ছিল তাজা রক্ত, তখন তাজা রক্ত বের হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। এতে কিভাবে বুঝলি? তখনও বুঝিনি, যখন বাইকে উঠলাম আর ওসির ঘটনা আর এই ঘটনা মিলতে লাগলো, তখনই একটু সন্দেহ হলো। তখনই মনে পড়লো, যদি রানার যাওয়ার আগে ওদের মারা হচ্ছে, তাহলে রক্তটা কিছুটা জমে যেত আর হালকা ঘন হয়ে যেত, কিন্তু এমন কিছু হয়নি। আর তখনই মনে পড়লো স্বামীর কথা, আমরা আসার আগেই নাকি কাজ শেষ করে হয়ে গিয়েছে, কিন্তু স্বামীর এটা বলেনি যে তার আসার আগে জসিমরা মারা গিয়েছে। আর আমি নিশ্চিত হলাম জসিমদের আমাদের অফিসারে মেরেছে। আর তাদের নিয়ে যখন ভিতরে আসা গেল, তখন রানা ভয় পেয়ে গেল। আর আমি শান্ত গলায় স্বামীরকে প্রশ্ন করলাম ওসিকে কে মেরেছে, যাতে বুঝতে পারি এসব কার কথা অনুযায়ী করেছে। যদি তারাই রানার কথা মতো এসব করতো, তাহলে তারাই জড়িয়ে পড়তো। জসিমদেরকে রানারা মারছে? দোস্ত তুই একটা মাল। তোরা এইসব নিয়ে অত ভাবিস না। তারপর 3 জনে কথা বলতে লাগলাম। আমাদের বাসায় আসতে আমি নেমে রাফিবদেরকে বিদায় দিলাম, তারপরে তারা চলে গেল। আমি বাসার ভিতরে ঢুকে পড়লাম। বাসায় এসে রুমে ঢুকতে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি পেতনি বউটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছো কেন? কিছু কি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলিস? আকাশে ট্যুরে গিয়েছিলাম। নুসরাত আমার কাছে এসে বলল, একদম তোরা কথা বলবি না, বলে দিলাম। বাসায় ছিলাম না, মানে একটু বাইরে ছিলাম। তা এটা প্রথমে না বলে তোরা কথা বললি কেন? তুমি তোমার প্রশ্ন করলে আমি তো উত্তর দেব। দেখ, ঝগড়া করার চেষ্টা করবি না, তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। আর আমি কি জেনে শুনে বসে আছি তোমার সাথে ঝগড়া করতে? মাথা গরম করবি না। তোমার মাথায় গিয়ে কবে ঠান্ডা ছিল? সব সময় তো পড়ে থাকে ঝগড়াটার জন্য। আর আমার এই কথা শুনে নুসরাত তেলে বেগুনে জ্বলে উঠলো। কে বললি তুই আমি ঝগড়ুটে? এটা বলে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। আমি পরিস্থিতি ভালো না দেখে আস্তে আস্তে দরজার পাশে এসে দরজায় লক করে দিলাম এক দৌড়। এই ডাইনিকে বিশ্বাস নেই, রাগ উঠলে মারামারি তো অবস্থা কি বেহাল করবে খবরই জানে। নুসরাত আমাকে চলে যেতে দেখে বলল, তুই আজ রুমে আসবি না, আমার সাথে তোর দেখা হবে না। তখন দেখাবো আমি এই নুসরত কি চিনিস। এইদিকে আমি নিচে আসতেই কোথা থেকে রাকিব আমার কোলে এসে বলল, ছোট আম্মু আসে কাজ। ছোট আব্বু তুমি এখন আমাকে আর ভালোবাসো না। তা আমার আব্বুটার এই কথা বললো কেন? আমি বলছি আগে তুমি আমাকে ঘুরতে নিয়ে যেতে, আমি জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসতে, এখন তো আমাকে দেখা যায় না। ও মা, তাই বুঝি। আচ্ছা চলো, এখন তোমাকে নিয়ে বাইরে যাব আর তোমাকে আইসক্রিম কিনে দেবো, কেমন? সত্যি ছোট আব্বু? রাকিবের এই কথা শুনে খুশি হয়ে আমার কপালে একটা চুম্মা দিল। মা আমার বেস্ট ছোট আব্বু। আমিও রাফিকে একটা চুমু দিলাম। তারপর রাকিবকে নিয়ে বাসা থেকে বেরিয়ে এসে একটা দোকানে আইসক্রিম কিনে দিলাম। তারপর রাস্তার পাশে রাকিবকে নিয়ে হাঁটতে লাগলাম। রাতের বেলায় রাস্তার পাশে হাঁটার অনুভূতিটা অন্যরকম। যদি পাশে থাকে তার প্রিয় মানুষটা, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে এখানে তো আর নুসরাত নেই, তাই মনে হচ্ছিল একটু দুঃখ নিয়ে ভাতিজাকে নিয়ে হাঁটছি। আর রাকিব মনের সুখে আইসক্রিম খেতে লাগলো। একটু দূরে আসতে ফুচকা দেখতে পেল। তখনই মনে পড়লো নুসরাত ফুচকা পছন্দ করে, আর আসার সময় নুসরাতকে রাগিয়ে আসছিলাম। তাই এখন রাগ ভাঙাতে হলে ফুচকার সাথে নিয়ে যেতে হবে। তারপর ফুচকাওয়ালার কাছ থেকে গিয়ে বললাম, মামা আমার জন্য 2 প্লেট ফুচকা প্যাকেট করে দিন। মামা একটু অপেক্ষা করেন, দিচ্ছি। ছোট আব্বু আমিও খাবো। তোমার ছোট আম্মুকে নিয়ে কেউ কেমন রাতের ডিনার করতে পারবে না। তাকে আমার কথা শুনে কিছু বললো না। কিছুক্ষণ পর ফুচকার প্যাকেট নিয়ে আমি বিল মিটিয়ে বাড়ির দিকে রওনা করলাম। অন্যদিকে সিফাতের টিভিতে নিউজ। আজকের ব্রেকিং নিউজ, আমাদের আর্মি জওয়ান রানা নিহত হয়েছেন। এই খবরটা শুনে সিফাত বসা থেকে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো,
এটা কি করে হতে পারে? রানা কিভাবে মারলো? তাহলে কি নেজাত আমার কথা জানতে পেরে গিয়েছে, নাকি মাজিমকে মারার সময় রানা মজিমের হাতে মারা গিয়েছে? যদি নিজাম আমার সম্পর্কে জানতো তাহলে ওর সাথে কথা বলার সময় আমার পরিচয় জিজ্ঞেস করতো না। বেশি সময় করা চলবে না, কাল সকালে আব্বু আসলে কাজ শুরু করতে হবে। নেজাত সুবিধা ছেলে না। এদিকে আমি রাকিবকে নিয়ে বাসায় এসে রাকিবকে ভাবির কাছে দিয়ে রুমে আসলাম ভয়ে ভয়ে। রুমে এসে দিকে নুসরাত পড়ছে, আমার দিকে একবার তাকিয়ে আবার পড়ছে। আমি তার কাছে গিয়ে বললাম, এগুলো তোমার জন্য, কি এগুলো? খেয়ে দেখো কি আছে। এটা বলে আমি নুসরাতকে দিয়ে ওয়াশরুমে চলে আসলাম। এদিকে নুসরাত প্যাকেট খুলে দেখলো ফুচকা। ফুচকা দেখে তো নুসরাত বেশ খুশি হয়ে গেল। বাহ, আমার জামাইটা আমার মনের কথা বুঝে নিল। ভাবছিলাম রুমে আসলে ফুচকার কথা বলবো, এখন তো দেখি আগেই নিয়ে চলে এসেছে। তবে চান্দু, ফুচকা আনলেও আমাকে ঝগড়ুটে বলার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে নুসরাতকে দেখি নুসরাত পড়ছে। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ফুচকা আনার জন্য। আজ ইচ্ছে করছিল ফুচকা খাওয়ার পরার আগেই নিয়ে চলে এসেছো। আমি একটু পাম নিয়ে বললাম, দেখছো তোমার জামাই তোমাকে কত ভালোবাসে, বলার আগে নিয়ে এসেছে। তা তো দেখতে পাচ্ছি। তার জামাই পড়াশোনা লাগবে নাকি? তার জামাই পড়াশোনা কি লাগাবো নাকি? এইভাবে ঘুরে ঘুরে টুকু কোম্পানির ম্যানেজারের মতো করবা নাকি? আই পড়তে বস। আমি ছোট বাচ্চা না যে আমাকে পড়ার জন্য বসতে বলতে হবে। এটা বলে বই নিয়ে বিছনায় বসে বললাম। এদিকে নুসরাত আমাদের রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, ওখানে পড়তে বসলে কেন? আমার ইচ্ছে করছে তাই এখানে বসেছি, এখানে পড়তে দাও। এখানে আসবি নাকি ওখানে আমি যাব? পারবো না, তুমি এখানে আসো। এটা বলে আমি পড়ায় মন দিলাম। এদিকে নুসরাত আমার কথার জবাবে শুনে রাগের দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ পর আবার একটা দুষ্টু হাসি দিয়ে টেবিলে পড়তে থাকে। টেবিল থেকে পড়তে থেকে উঠে বিছনায় এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আর এটা দেখে আমি বললাম, এটা কি হলো? কি হবে আবার? আমি পড়তেছি। পড়ছো, ভালো কথা। আমার কোলে মাথা রেখছো কেন? আর কোথাও জায়গা নেই নাকি? না নাই। এখন বেশি বিরক্ত না করে নিজে পড়, আমাকেও পড়তে দে। আর হ্যাঁ, এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দে। কি? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব? আর কিছু বলতে যাব ঠিক তখনই নুসরাত আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বুলিয়ে কি? না কিছু না, হাত বুলিয়ে দিচ্ছি, তুমি পড়ো। নুসরাত আমার গাল টেনে দিয়ে বলল। এই তো আমার পিচ্ছি শোনা। তারপর আমি কিছু না বলে নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর পড়তে লাগলাম। এদিকে নুসরাতও পড়তে লাগলো মনের সুখে। চেয়েছিলাম ডাইনিকেটাকে একটা রাগিয়ে দিতে, কিন্তু রাগাইনি, কারণ আগেও রাগাইছিলাম, এখন রাগালে আমার খবর ছিল। এইভাবে পড়তে পড়তে কখন যে ডিনারের সময় হয়ে গেছে বুঝতেই পারিনি। আজ জামাই আর আমি পড়ালেখা করি না বলে এইভাবে রোমান্টিকভাবে পড়তে পারি না। আমরা পড়তেছিলাম, হঠাৎ এমন একটা কথা শুনে দুজনে চমকে উঠলাম আর দরজার দিকে তাকিয়ে দেখতে ভাবি। আমাদের আর নিজেকে ঠিকঠাক করে বসলাম। ভাবি, তুমি এখানে? না আসলে তো এমন সিন দেখতেই পেতাম না। ভাবির কথা শুনে দুজনে লজ্জা পেয়ে গেলাম। তারপরে ভাবি বলল, থাক, লজ্জা পেতে হবে না, খাবার খেতে আসো, সবাই অপেক্ষা করছে। এটা বলে ভাবি চলে গেল আর আমি বললাম, তোমার জন্য সব। ভাবি লজ্জা দিয়ে চলে গেল। এখন ভাবি কি বলবে? আইছি আমার লজ্জাওয়ালা রে। নিজের সিনিয়র চাচাতো বোনকে বিয়ের কথা, ভালোবাসির কথা বলে সবার সামনে বলতে লজ্জা করলো না, আর সামান্য বিষয়ে একটা নাকি লজ্জা পেয়েছি। ঢং দেখলে বাঁচি না। এটা বলে নুসরাত বিছানা থেকে উঠে চলে গেল নিচে। আমিও পিছন পিছন চলে গেছিলাম নিচে, গিয়ে ডাইনিং টেবিলে বসলাম। টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। তারপর ভাবি আর নুসরাত সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, নিজেরাও খেতে বসছে। সবাই ভিন্ন কথা বলছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে যখন উঠতে যাব তখন নুসরাত বলে উঠল, কেউ উঠবে না, আমি শরবত বানিয়ে সবার জন্য আনছি। বাহ, আজকে আমার মেয়ের হাতের বানানো শরবত খাবো। মা, তাড়াতাড়ি, আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না মা। এমন করে বলছে যেন মহাভারত জয় করে ফেলেছে। নেজাত চুপ থাক। নুসরাত যাও নিয়ে আসো। এদিকে নুসরাত আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়েছে, রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর নুসরাত সবার জন্য শরবত নিয়ে আসলো আর সবাইকে শরবত দিতে লাগলো। সবশেষে নুসরাত আমার দিকে শরবত বাড়ি দিল 1 গ্লাস। এই নাও তোমার শরবত, খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি হাতে নিয়ে খেতে যাব তখনই আব্বু চিৎকার দিয়ে বলল, আহ কি স্বাদ! সে স্বাদে আমার জীবনের মাঝে
আমার তো মনে হচ্ছে শরবত কখনো খাইনি। আমিও। ভাবি, ভাই, ছোট আম্মু সবাই নুসরাতের প্রশংসা করলো। আর আমার মনে একটু হলেও খুশি হলো যে আর যাই হোক আমার বউ সবার জন্য শরবত বানিয়েছে। এতে প্রশংসা পাচ্ছে, আমি তো মহা খুশি। এখন নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। তোকে গর্ভবতী হতে গেলাম কেন? গর্বিত হলাম। আমি শরবত না খেয়ে আনমনে ভাবতে যাচ্ছি, সেই তখনই ভাইয়া বলে উঠল, কি রে নেজাত, না খেয়ে কি ভাবছিস? দেখছিস না নুসরাত তোর দিকে কেমন করে তাকিয়ে আছে, তোর কাছ থেকে শুনতে চাইছে শরবত কেমন হয়েছে। নেজাত, খাও আর কেমন হয়েছে বলো। খাচ্ছি, এটা বলে মুখে দিতে গেলাম। আর নুসরাত আমার দিকে আর চোখে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নুসরাতের হাসি দেখে আমি আবার গ্লাসটা মুখ থেকে সরে নিলাম। এই ডাইনি হাসছে বলে কিছু না তো কিছু নিশ্চয়ই আসছে এই শরবতে। কিরে, খাচ্ছিস না কেন? তুই না খেলে নুসরাত কষ্ট পাবে। শরবত খা বলছি। খাচ্ছি। নুসরাত কষ্ট পাবে বলে আমি কিছু না বলে শরবতটা খেয়ে নিলাম। শরবত আমার মুখে হালকা যেতেই আমার মুখের অবস্থা 13টা থেকে 12টা বেজে গেছে। যেটা ভাবছি সেটাই, ডাইনি শয়তানি মরিচ দিয়ে বানাইছে। এদিকে নুসরাত আমার খেতে দেখে মনে মনে বলল, খাও চান্দু খাও, আমাকে ঝগড়ুটে বলায় তাই না? এইবার বোঝো মজা। এদিকে আমি শরবতটা খেতেও পারবো না, আবার ফেলে দিতেও পারবো না, কারণ সবাই আমাকে ভোগবে আর ফেলে দেওয়ার কারণ বললে নুসরাতকে বলবে। তাই আমি কষ্ট করে শরবত খেয়ে নিলাম। গ্লাসটা রেখে বললাম, ইয়াহ, ইনশাআল্লাহ দারুণ হয়েছে বলে রুমের দিকে যেতে লাগলাম। শালার এত ঝাল দিছে যে কি বলবো, আমার অবস্থা বেহাল হয়ে গেছে। এদিকে নুসরাত আমার এমন কাজ দেখে মনে মনে বলল, কি ব্যাপার, ও কেন রিয়াকশন দেখালো না? এটা বলে নুসরাত আমার পিছন পিছন চলে আসলো। এদিকে আমি রুমে এসে ছটপট করতে লাগলাম। একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি। বিছানায় উঠে একবার এদিকে লাফাচ্ছি আর একবার ওদিকে গড়াগড়ি খাচ্ছি। টেবিলের উপর জগ ভর্তি করা পানি ছিল, সেগুলো খেয়ে ফেললাম। একদমই যেন ঝাল কমতেছে না। শালার এত ঝাল খেতে পারি না, তার উপর আবার ঝাল দিছে অতিরিক্ত। নুসরাত দরজার পাশে এসে আমাকে এমন অবস্থা দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতেই পারছে না। কিছু আনবে না আনবে বুঝতেও পারছে না। ইস, বেচারার সাথে এমন করাটা উচিত হয়নি। গুঁড়া মরিচ দিয়েছি, এটা কি ঠিক ছিল? কিন্তু কাঁচা মরিচ বাটা দেওয়াটা ঠিক হয়নি। বেচারা ঝালটা তো সহ্যই করতে পারে না। এদিকে আমি খেয়াল করলাম নুসরাত দরজার পাশে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। আর আমার দিকে তাকিয়ে থাকতে না পারে নুসরাত বলে উঠল, এখন বুঝতে পারছি আমাকে ঝগড়ুটে বলার পরিমাণটা কি হয়। বুঝ ঠেলা, ঝাল যখন তুমি দিছো তুমি কমাবে। তা তো করতে হবে, বউ বলে কথা। দাঁড়াও, ফ্রিজ থেকে মধু নিয়ে আসি। এটা বলে নুসরাত পিছনে ঘুরে যেতে তখনই আমি দৌড়ে গিয়ে তার হাতটা আমার কাছে টানে এনে ভিতরে নিয়ে আসলাম। কি ব্যাপার, আমাকে রুমে নিয়ে আসলে কেন? ছাড়ো, মধু আনতে হবে, নাহলে মুখে ঘা হবে। মধু কাছে থাকতে কষ্ট করবে কেন? মানে তুই কি বোঝাতে চাই? আমি আর কিছু না বলে একদম নুসরাতের ঠোঁট দখল করে নিলাম। বেশ কিছুক্ষণ পর নুসরাতকে ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। আমি বললাম, এবার শান্তি লাগতেছে। কুত্তা, এটা কি করলি? আর একটু হলে তো আমি পটল তুলতাম। এমন করে কেউ কিস করে? কেউ না করলো না, আমিও করে নিস না। এটা বলে নুসরাত হাত ধরে আবার টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম আর বললাম, কেউ না করলেও আমি কেমনে করিস না? এটা বলে নুসরাতকে আমার কাছে টানে নিয়ে আসলাম। আমি আবারও বলতে লাগলাম, এই মধু যদি প্রতিদিন পাই তাহলে এমন ঝাল টক শরবত আমি প্রতিদিন খেতে রাজি। শোনা সাক্ষাৎ ঝাল খাইয়ে বোঝাতে চাইছি আমাকে ঝগড়ুটে বলার পরিমাণ কেমন এটা। আর এই লুচ্চা বেটা এটা কি নিয়ে গেল রোমান্টিকতায়? কত বড় লুচ্চা রে বাবা। আমি লুচ্চা? তা তুই লুচ্চা না তো কি? তুই যদি লুচ্চা না হতিস তাহলে এমনভাবে অনুমতি ছাড়া কিস করতে পারিস? ওকে, আমি লুচ্চা। চাও এই লুচ্চার কাছে আসতে হবে না তোমাকে। এটা বলে আমি নুসরাতকে ছেড়ে দিয়ে তখনই নুসরাত আবার বলে উঠলো, এমনভাবে বলছে যেন আমি তার কাছে ছোট হয়ে যাই, আমাকে জোর করে কাছে নিয়ে যায়, আবার ভাবও দেখাতে আসে। আচ্ছা ঠিক আছে, আর ভাব দেখাবো না, সরি আপনার সাথে এমন কাজ করার জন্য। এটা বলে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। নুসরাত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে আমি সোফায় কেন গেলাম। এদিকে আমি সোফায় শুয়ে মুখের উপর বালিশ দিয়ে হাসতে লাগলাম আর বললাম, এইবারে বুঝবে শোনা বউ, আমাকে এড়িয়ে চলার মজাটা কি জিনিস। বারবার তোমাকে বোঝাতে চেয়েছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসার বোঝার চেষ্টাও করো না। এদিকে নুসরাত দাঁড়িয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে সে বলল, কি
কি ব্যাপার, তুই হঠাৎ সোফায় গেলি কেন? কিছু না বলে চুপ করে রইলাম। এদিকে আমার চুপ থাকা দেখে নুসরাত কিছুটা রেগে গেল আর একটু চিৎকার দিয়ে বলল, কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না? কানে যায় না আমার কথা? সোফায় গেলি কেন? একটু অভিমানী সুরে বলল, আমার মতো লুচ্চা যদি কারোর সাথে বিছনায় শেয়ার করে তাহলে তার বিপদ, আর আমি চাই না কেউ আমার জন্য বিপদে পড়ুক। দেখ, মেয়েদের মতো কথায় কথায় রাগ করবি না। ভালোই ভালোই বিছানায় আই বলছি। সরি, আমি বিছানায় যেতে পারবো না। আমি এখানে ঠিক আছি। নুসরাত আমার কথা শুনে মনে মনে বলল, এই কয়দিন ধরে দেখছি জড়িয়ে ধরে ঘুমানো আমার অভ্যাস হয়ে গেছে। তুই নিজেকে আমার অভ্যাসে পরিণত করে এখন দূরে যাচ্ছিস। এটা তো হবে না চান্দু। এটা ভেবে নুসরাত আমাকে বলে উঠল, নেজাত, বিছানায় আসবি নাকি আমি কিছু করব? আপনি যা খুশি তাই করেন, আমার কি, এখন আমি ঘুমাবো। ও আচ্ছা, তাই বুঝি। নুসরাত এবার আমার দিকে এগিয়ে এসে আমার চুল ধরে টান দিল। নুসরাত আমার চুল ধরে টান দিলাতে আমি ও মা গো বলে একটা চিৎকার দিলাম। আহ নুসরাত, এসব কি করছো? ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। তো আদর পেতে চুল টেনে ধরছিস নাকি? প্লিজ বউ, আমার চুল ছাড়ো। এতক্ষণ ধরে তেরামি করছিস কেন? এখন কেন প্লিজ প্লিজ করছিস? সরি বউ, আর এমন তেরামি জীবনেও করবো না। প্লিজ ছাড়ো, আর একটু টানলে মাথায় একটুকু চুল থাকবে না। ছাড়বো, তবে একটা শর্তে। কি শর্ত? আমি সব শর্তে রাজি, তারপরও ছেড়ে দাও। শর্ত হলো তুই এখন বিছানায় ঘুমাবি, তাও আমাকে জড়িয়ে ধরে। আমি রাজি, এখন ছাড়ো প্লিজ। প্লিজ নুসরাত, এখন ছাড়ো। আমার চুল ছেড়ে দিল। এরপরে নুসরাত আমার চুল ছেড়ে দিল। আমি ছাড়া পেয়ে হাফ ছেড়ে বাঁচলাম। কি জল্লাদকে বিয়ে করলাম রে বাবা। রাগ করেছি, রোমান্টিক ভাব নিয়ে রাগ ভাঙাবে, তা না করে শাস্তি দিয়ে ভাঙাচ্ছে। মনে মনে কথাটা বললাম। এখন মনে মনে আমাকে গালি না দিয়ে বিছানায় যা, বালিশ নিয়ে। আমি আর কিছু না বলে বালিশ নিয়ে বিছনায় শুয়ে পড়লাম। তারপর নুসরাত একটা হাসি দিয়ে বিছনায় এসে আমার পাশে শুয়ে পড়লো, আর আমি আমার মতো করে শুয়ে আছি। তখন নুসরাত বলে উঠল, কি হলো, এখনো জড়িয়ে ধরছিস না কেন? চালাকি আবার ধরবো? আমি নুসরাতের এমন কথা শুনে ভয়ে তাড়াতাড়ি করে নুসরাতকে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরলাম। আমি নুসরাতকে জড়িয়ে ধরতে নুসরাত আমাকে জড়িয়ে ধরল। তারপর কি আপনারা ফাজিল পাঠক পাঠিকরা, আপনারা কি সেটাও পড়বেন নাকি? এখন বসে আছেন, তা ওটা আপনাদের জানতে হলে বিয়ে করতে হবে। ফাজিল কোথাকার। সকালবেলা চোখের উপর পানি পড়াতে ঘুমটা ভেঙে গেল। আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি নুসরাত তার ভেজা চুলে পানি মারছে আর আমার গায়ে পড়তেছে। কি ব্যাপার, পানি কেন মারতেছ? ডাকছি উঠছো না, তাই পানি মারছি। নুসরাত এই কথা বলতে আমি নুসরাতকে এক টান দিয়ে আমার বুকের কাছে নিয়ে আসলাম। এই কি করছিস? তোমার মতো সুন্দর সিনিয়র বউ থাকলে অনেক কিছুই করতে মন চাই শোনা। একদম ফাজলামো করবি না। 8টা বেজে গেছে, কলেজের সময় হয়ে গেছে। কলেজের সময় নাই বেশি, ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করেছি আমি। কি 8টা বেজে গেছে আর আমি এত দেরি করে উঠলাম? রাত জেগে দুষ্টুমি করলে দেরি তো হবেই। চাইলে এখনই দুষ্টুমি করতে পারি। চুলগুলো দেখছিস এখনো আছে। নুসরাতের কথা শুনে আমি সাথে সাথে নুসরাতকে ছেড়ে দিয়ে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। এদিকে আমার এমন বাচ্চামি দেখে নুসরাত হেসে দিল আর বলল, আমার এখনো ভাবতে অবাক লাগে আমি ফাজিলটার বউ। এটা বলে হাসতে হাসতে সে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে এলাম নাস্তা করতে। আমি নাস্তার টেবিলে এসে বসতেই নুসরাত এসে নাস্তা দিয়ে গেল। তুমি নাস্তা করছো? না, তুই নাস্তা করার পর করব। আমার পরে কেন? এখন বসে নাস্তা করো। কিন্তু আমি বলছি নাস্তা করতে বসতে। নুসরাত আমার ধমক খেয়ে নাস্তা করতে বসলো আর আমিও নাস্তা শুরু করে দিলাম। আমি নাস্তা শেষ করে উঠে বাইরের দিকে পা বাড়াতে নুসরাত বলে উঠলো, ওই কই যাচ্ছিস? আমাকে না নিয়ে একটু দাঁড়া, আমি আসছি। তোমার আজ যাওয়া লাগবে না। কেন? যেটা বললাম সেটাই শুনবে। না মানে যাবে না, এত প্রশ্ন করো কেন? আচ্ছা, যাব না। ওকে, সাবধানে থাইকো। তুইও সাবধানে থাকিস, বিশেষ করে ওই তানিয়ার থেকে। যদি শুনি ওর সাথে তুই কথা বলেছিস তাহলে তোর খবর আছে। জি হুকুম মহারানী। এটা বলে বাসা থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। অন্যদিকে রিজভী রহমান সামনে বসে আছে এক মুখোশধারী ব্যক্তি। রিজভী রহমান তাকে উদ্দেশ্য করে বলল, তুই আমার সামনে মাস্ক পরে আছিস কেন? দেখ, তুই জানিস আমি কে, কিন্তু একটা কথা মাথায় রাখবি, দেওয়ালেরও কান আছে। একমাত্র তুই জানিস এই কিং খানকে, আর কেউ না। ইভেন্ট আমার লোকেরাও না। তা এখন কি করবি? চিন্তা করিস না, সময় একটু অপেক্ষা কর, আস্তে আস্তে সব দেখতে পারবি। ওকে, তবে খবরদার ওই শফিকের ছেলের যেন কিছু না হয়। ওকে আমার মেয়ে ভালোবাসে। ওটা সময় হলে দেখবি, এখন চিল কর বেটা।
একটু পর খেলা শুরু হবে। এদিকে নুসরাত রুমে বসে ফোন টিপছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। দেখলো আননোন নাম্বার, তেমন কোনো গুরুত্ব না দিয়ে রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা ছেলে বলে উঠল, কে ওটা জানা জরুরি নয়, তবে নিজের হাজবেন্ডের আসল মুখ দেখতে হলে আপনি যেখানে থাকুন না কেন কলেজের পিছনে পুকুর পাড়ে চলে আসুন। কিন্তু আর কিছু বলার আগে ফোনটা কেটে দিল। নুসরাত এখন ভাবতে লাগলো, কে এই লোক আর কি বা বললো নিজেদের আসল মুখ? কিছুতেই তো বুঝতে পারছি না। না, আমাকে কলেজে যেতেই হবে, নাহলে আমি কিছুই বুঝবো না। এটা বলে নুসরাত রেডি হয়ে কলেজের দিকে রওনা হলো। অন্যদিকে আমি রাফি সাইনদের সাথে কথা বলছি, এমন সময় তানিয়া এসে বলল, হাই নেজাত, কেমন আছো? জি ভালো, তুমি কেমন আছো? ভালো। নেজাত, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। কিন্তু এখানে না। এখানেই বলো, সমস্যা কি? প্লিজ প্লিজ চলো না, অনেক জরুরি কথা বলবো তাই। এটা বলে আমি নেজাদের হাত ধরে টানতে লাগলাম। তানিয়ার এমন আচরণ দেখে অনেকটা বিরক্তিবোধ মনে করছি, কিন্তু কিছু বলতেও পারছি না। তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা আচ্ছা আমি যাব, এখন হাত ছাড়ো। আমার কথা শুনে নুসরাত আমাকে ছেড়ে দিয়ে তারপর বলল, চলো কলেজের পেছনে পুকুর ঘাটে গিয়ে বসি, ওখানে বলবো। তারপর হাঁটতে হাঁটতে কলেজের পিছনে এসে বসলাম। বলো কি বলবা? পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, তাই না? কত শান্ত, কত নিস্তব্ধ। ইচ্ছে করে এখানে বসে সারা দিন কাটিয়ে দিই। তুমি কি আমাকে এইসব বলতে এখানে এনেছো? তা অবশ্য না, তবে একটা ভালো লাগা কাজ করছে, ওটা একটু বললাম। এইবার কি বলবা? আচ্ছা বলবো, তুমি 5 মিনিট এখানে বসো, আমি আসছি। কোথাও যাবে না কিন্তু। এটা বলে তানিয়া চলে গেল। তানিয়ার এমন আজব গুপ কাজ দেখে আমি বেশ বিরক্ত, কিন্তু প্রকাশ করতে পারছি না। অন্যদিকে নুসরাত কলেজে এসে প্রথমে চলে গেল রাহিদের কাছে। রাফি, নেজাত এইসব কই? কথা আমাদের মাথায় আসেনি কেন? এই কথা শুনে নুসরাত অস্থির হয়ে পড়ল, কারোর সাথে নাকি একা। ভাবি, নিজাত তো পুকুর ঘাটে গিয়েছে। নুসরাত তানিয়ার কথা শুনে বেশ রেগে গেল। আর বলো না, তাহলে কি ফোনে বলা লোকটা আমাকে সত্যি কিছু দেখাতে চাইছে? এটা বলে নুসরাত পুকুরের ঘাটে গিয়ে যেতে লাগলো। অন্যদিকে আমি বসে আছি, বেশ কিছুক্ষণ হয়ে গেল, এখনও তানিয়ার কোনো খবর নেই। তাই আমি বসা থেকে উঠে বসতে না পেরে এক পা বাড়াতে সামনে দিকে তাকিয়ে কেউ যেন বলে উঠল, কোথায় যাচ্ছ? আমি মাথা তুলে দেখি তানিয়া। তানিয়া আমার সামনে আসলো। তুমি আসছো না দেখে যাচ্ছিলাম। তানিয়া তার হাতটা দান ধরে কাঁধে নিয়ে ঢং করে বলল, সরি লেট করানোর জন্য। আচ্ছা ইটস ওকে। তা তোমার হাতের পিছনে কি আছে ওই হাতে? তানিয়া এক পা পিছিয়ে গিয়ে বলল, না না, এত সহজে তো দেখাবো না, আগে চোখ বন্ধ করো, তারপর দেখাবো। এই সামান্য কিছুর জন্য চোখ বন্ধ করতে হবে? প্লিজ করো না, প্লিজ প্লিজ প্লিজ। তানিয়ার এমন অনুরোধ ফেলতে পারলাম না। আচ্ছা করছি। করো, আর আমি চোখ খুলতে না বলা পর্যন্ত খুলবে না। আমি ওকে বলেই আমার চোখ বন্ধ করে দিল। একটু পর তানিয়া চোখ খুলতেই আর আমি চোখ খুলতেই এমন একটা পরিস্থিতিতে পড়বো কখনো বুঝতেই পারিনি। আমি চোখ খুলে দেখি তানিয়া এক গুচ্ছ ফুল নিয়ে হাঁটু করে মুড়ে বসে আছে। আমি কিছু বলতে যাবো তার আগে তানিয়া বলে উঠল, আই লাভ ইউ নেজাত, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেই দিন তোমার সাথে প্রথম দেখা সেই দিনই তোমাকে ভালো লেগেছে আমার। আর যেই দিন তুমি আমাকে বাঁচিয়েছো, সেই দিনের পর থেকে তোমার কথা ভাবতে ভাবতে কখন যে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। অনেক বলতে চেয়েও বলতে পারিনি তোমাকে ভয়ের কারণে। আজ সাহস করে বলে দিলাম, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এটা বলে তানিয়া আমাকে জড়িয়ে তুললো আর বলল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নেজাত, আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। তানিয়ার কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। মেয়ে বলে কি এসব? আমি কখনো ভাবতে পারিনি এই মেয়ে আমাকে এইসব বলবে। আমি বিরক্তিভাব নিয়ে যখনই তানিয়াকে আমার কাছ থেকে ছাড়াতে যাব তখনই আমার সামনে নুসরাত হাজির। আমি নুসরাতকে দেখে বেশ অবাক হয়ে গেলাম এবং বেশি ভয় পাচ্ছি। এখন নুসরাতে কি না কি ভাবে আমার ব্যাপারে। আমি তানিয়াকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু তানিয়া আমাকে ছাড়ছে না। তখনই বলে, না, আমি তোমাকে ছাড়বো না, আগে বলো তুমিও আমাকে ভালোবাসো। দেখ তানিয়া, আমার ভালো লাগছে না, আমাকে ছাড়। কথাটা তানিয়াকে বললাম, কিন্তু আমার চোখ নুসরাতের দিকেই ছিল। তখন নুসরাত বলে উঠল, না, ছাড়তে বলছিস কেন? তুইও জড়িয়ে ধর, বল তুইও ভালোবাসিস। আপনি এখানে কেন? আর আপনি কে? বোরকা থাকায় চিনছে না, আর চেনারও কোনো কথা না। তা আমি কে সেটা যাকে জড়িয়ে ধরেছেন তাকেই জিজ্ঞান। ও বুঝেছি, আপনি ওনার চাচাতো বোনটা না? দেখেন আপু, আমি আপনার ভাইকে খুব ভালোবাসি। এদিকে আমি মনে মনে বলছি, আরে কাঁধি, ওইটা আমার বোন না, ওইটা আমার বউ। নুসরাত তানিয়ার কথায় বেশ রেগে গেল এবং শান্ত গলায় বলল, জি না, আমি ওনার বোন নয়।
তাহলে কি? জিজ্ঞেস করেন আপনার আশিককে। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল। নেজাত মেয়েটাকে? নুসরাতের দিকে তাকিয়ে বললাম, আমার বউ। আমার মুখে তানিয়ার বউয়ের কথা শুনে না জানার ভান করে বলল, কি? বউ? নেজাত আমার সাথে ফাজলামি করছো তাই না? মেয়েটাকে সত্যি বলো। নুসরাত এবার আমার সামনে এসলো। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার গালে একটা ঠাস করে থাপ্পড় দিল আর বলল, ও কি বলবে? আমি বলছি ওর সাথে আমার বিয়ে হয়েছে আর 1 মাস হতে চললো। কি? 1 মাস হয়ে গেল অথচ আমি জানি না? তুমি কি করে জানবা? এই লুচ্চাটা আমাকে তোমার কাছে পরিচয় করিয়ে দিয়েছে তার চাচাতো বোন হিসেবে, যাতে তোমার সাথে লটর পটর করতে পারে, আগাও খাবে আর গুড়াও খাবে। নুসরাতের এই কথা শুনে আমি কিছু বললাম না। প্লিজ নুসরাত, এইখানে আমার কোনো দোষই নেই। নুসরাত আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার গালে আরও একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, এই জন্যই আমাকে কলেজে নিয়ে আসতে চাইনি। যদি আমি আসি তাহলে এই নষ্টামি করতে পারতি না, তাই না? দেখো নুসরাত, তুমি আমাকে আমাকে আর কথাটা বলার সুযোগ দিল না, আবারও আমার গালে ঠাস করে থাপ্পড় মারলো। তুই আমাকে নাম ধরে ডাকবি না কুত্তা। আমার অজুহাত দেখিয়ে সবাইকে আমার পরিচয় করিয়ে দিতে চায় চাচাতো বোন হিসাবে, কিন্তু আজকে বুঝলাম এর মানে কি। তোকে এই কয়েকদিন অনেক বিশ্বাস করেছিলাম আর তুই বিশ্বাসের এই মর্যাদা দিলি। তুমি তো আমাকে ভুল ভাবতেছো। আমি কি আর ভুল বুঝবো? এতদিন তো সব কিছু ভুল বুঝেই এসেছি, আজ সত্যিই জানলাম। এটা বলে নুসরাত কান্না করতে করতে দৌড়ে চলে গেল। এদিকে আমি গালে হাত দিয়ে নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে আছি। সরি নেজাত, আমি বুঝতে পারিনি আমার জন্য এত কিছু হয়ে যাবে। তানিয়া, এখানে তোমার দোষ নেই, এটা কপালে ছিল। তুমি আসতে পারো। আমার নরম সুরের কথা শুনে তানিয়া কিছু না বলে একটা মুচকে হাসি দিয়ে চলে গেল। এদিকে আমি বসে পড়লাম আর ভাবতে লাগলাম, আমি এখন কীভাবে নুসরাতকে বোঝাবো যে এখানে আমার কোনো দোষই নেই, আমি কিছুই করিনি। কীভাবে বোঝাবো নুসরাত আমাকে ভুল বুঝছে? আমি এইসব কিছুই ভাবতে লাগলাম। অন্যদিকে তানিয়ার কিছুটা দূরে গিয়ে কাকে জানি কল দিয়ে বলল, কাজ হয়ে গিয়েছে, এখন তোমরা কাজ করো। ওপাশ থেকে বলল, ওকে। এবারে কলটা কেটে দিল। অন্যদিকে রাফি সাইন কলেজের বাইরে দোকানে এসে চা খাচ্ছিল আর কথা বলতেছিল। নুসরাতকে দেখলো। নুসরাত কান্না করছে এবং গাড়ি দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাফি সাইন নুসরাতকে কান্না করা দেখে বসা থেকে উঠে গিয়ে নুসরাতের কাছে যেতে লাগলো। তখন দেখলো একটা গাড়িতে কয়েকটা গুন্ডা টাইপের ছেলের মতো নুসরাতকে ধরে নিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করছে। এদিকে নুসরাত চিৎকার করতেছে, এই তোরা কারা? ছাড় আমাকে, ছাড় বলছি। হেল্প হেল্প, প্লিজ কেউ হেল্প করেন, প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে ছাড়ার জন্য ধরিনি। এই তোল শালিকে গাড়িতে আর মুখ চেপে ধরে রাখ, শালি যাতে চিৎকার করতে না পারে। তখনই রাফি সাইন এসে বলল, সময় থাকতে ওনাকে ছেড়ে দে, না হলে একটাও বেঁচে ফিরবি না। ওই, আমরা একে ধরছি, তোরা চারজন ওই শালা দুইটাকে একটু আদর কর। এই কথাটা বলে চারটা ছেলে লাঠি দিয়ে রাফি আর সাইনকে মারতে গেল। এদিকে রাফি সাইন একে অপরের তাকিয়ে একটা হাসি দিয়ে তারাও তাদের দিকে ছুটে গেল। তাদের মধ্যে শুরু হয়ে গেল তুমুল মারপিট। এদিকে নুসরাত কথা বলতে পারছে না, কারণ তার মুখে একজন চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, বাট ছাড়তে পারছে না, আর কোনো উপায় পাচ্ছে না। নুসরাত শুধু চোখ দিয়ে পানি পড়ছে। ওরা চারজনের রাফি সাইনের সাথে উঠে পড়ল, চারজনকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তখনই রাফি বলে উঠল, এখনো ওনাকে ছাড়বি নাকি ওদের আর কিছু বলতে যাবে ঠিক তখনই রাফির সামনের দিকে মুখ থবড়ে পড়ে। রাফির এমন পড়ে যাওয়ার সামনের দিকে তাকিয়ে দেখে সাইন পিছনের দিকে যাবে, তখনই সাইনের মাথার জোরে একটা বাড়ি পড়ে। সাথে সাথে সাইনও মাটিতে পড়ে গেল আর জ্ঞান হারিয়ে ফেলল। কেউ একজন হাসতে হাসতে বলে উঠল, হ্যাঁ, এইবার শালারা আসছে আমার শিকারকে ছিনিয়ে নিতে যেতে। এখন মরতে ভালো লাগবে। এটা বলে রড দিয়ে তাদের গুঁতোতে লাগলো ছেলেটা। রাস্তার মানুষজন শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো, কেউ কিছু বলছে না, আর এমনভাবে তাকাচ্ছে যেন তামসা দেখছে মানুষদের কাছে। তারা ভাব নিয়ে চলে যাচ্ছে, অন্যের প্রতিবাদ করে বিপদে পড়ার চেয়ে কি দরকার। অথচ তারা এটা বুঝতে চায় না যে যারা জোর করে তামাশা দেখছে তারাই যদি এখন অন্যায় প্রতিবাদ করে, তাহলে কেউ রাস্তার মাঝে কোনো মেয়েকে তুলে নিয়ে যাওয়ার সাহস পর্যন্ত পেত না কাউকে সাহস করে খুন করার, পেত না সাহস করে বাজারে গিয়ে চাঁদাবাজি করার। আর আমাদের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা তাদের মনে মনে গালি দেই, কিন্তু পুলিশদের দেই, কিন্তু সেই পুলিশেরা অন্যায় প্রতিবাদ না করার সাহস করি। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি গল্পের মাঝে, কেউ কিছু মনে করবেন না। ধন্যবাদ।
এদিকে নুসরাত এতক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। সামনে থাকা ব্যক্তিদেরকে দেখে নুসরাত শান্ত গলায় হয়ে গেল। নুসরাতকে শান্ত দেখে তার মুখ থেকে হাতটা সরিয়ে নিল একটা ছেলে। তখন নুসরাত বলে উঠল, সিফাত তুই? এবার তুই কি ভাবছিলি আমাকে রিজেক্ট করে অন্য কাউকে নিয়ে সুখে থাকবি আর আমি সহ্য করে নিব? এই তোরাকে দেখছি, শালিকে গাড়িতে তোল। সিফাতের কথা শুনে কিছু বলতে যাবে নুসরাত, ঠিক তখনই নুসরাতের মুখে কি যেন একটা স্প্রে করলো আর নুসরাত জ্ঞান হারিয়ে ফেললো। আর নুসরাতকে গাড়িতে তুলে তখনই সিফাত বলে উঠল, এই দুই শালাকেও নিয়ে চল, আমি এই কুত্তার বাচ্চাকে বুঝাবো বন্ধু মরার যন্ত্রণা কেমন। সিফাতের কথা মতো জ্ঞান হারিয়ে থাকা রাফি আর সাইনকে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে আমি মাথায় হাত দিয়ে বসে আছি। তখন কেউ একজন দূর থেকে ভাইয়া ভাইয়া বলে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। আমি একটু খেয়াল করে দেখি আমাদের কলেজের একটা ছোট ভাই আমার কাছে এসে দৌড়ে এসে লাফ দিয়ে বলল, ভাই। আমি বললাম, ভাই কি হয়েছে, এমন করে দৌড়চ্ছ কেন? ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, ভাই আপনাকে পুরো কলেজে খুঁজেও পাইনি। ভাই আপনি যে দুইজনের সাথে বসে আড্ডা দেন তাদের কারা জানি মেরে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। ছেলেটার কথা শুনে আমি দৌড়ে গেলাম আর বললাম, কি বলছো কি তুমি এসব? তাদেরকে কে মেরেছে আর কোথায় নিয়ে গেল আর কেই বা নিয়ে গেছে বলো? ভাইয়া একজন কালা বোরকা পরা মেয়েকে বাঁচাতে গিয়েছিলাম। মেয়েটাকে কিছু লোক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের হাত থেকে মেয়েটাকে বাঁচাতে গিয়ে উল্টো আপনার বন্ধুকে মেরে নিয়ে গিয়েছে। আমি কালো বোরকা পরা মেয়ের কথা শুনে আমি তো চমকে উঠলাম। আমার মাথাটা মোচড় দিয়ে উঠলো। এটা তো নুসরাত না তো। আমি সাথে সাথে ফোন বের করে রাফিকে কল দিলাম, কিন্তু কল রিসিভ করছে না। এইবার সাইনকে কল দিলাম, কিন্তু ফোন ধরছে না। আমি একবার নুসরাতকে কল দিলাম, দেখছি নুসরাতও কল ধরছে না। নুসরাত আমার কল এখন ধরবে না জানি, কারণ আমার উপর সে রেগে আছে। তাই ভাবিকে কল দিলাম, হ্যালো ভাবি। নুসরাত কি বাসায় পৌঁছে গিয়েছে? ওকে, মনে হয় বন্ধুদের সাথে আছে। এটা বলে ফোনটা কেটে দিলাম। ছোট ভাইটাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মেয়েটাকে আগে কখনো দেখেছো?